আসসালামু আলাইকুম, কি অবস্থা? এইচএসসি 26-27 দেখা হয়ে গেল আবার তোমাদের সাথে। আজকে তোমাদের সাথে আমি আসছি নিজেই। দেখো, আজকে আমরা আইসিটি অর্থাৎ তথ্য প্রযুক্তি নিয়ে কিছু কথা বলবো। তথ্য প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় থেকে কিন্তু কি এমসিকিউ ম্যাক্সিমাম সর্বনিম্ন 5টা আসে। 5টা থেকে তোমরা কেমন ভাবে প্রশ্ন করবা বা কেমন ভাবে অ্যান্সার দিবা, এই জিনিসটা কিন্তু তোমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগো। আজকে আমরা এমন ভাবে তোমাদের সাথে ক্লাসটা সাজিয়েছি যেখানে কেমন ভাবে সৃজনশীল লিখতে হয়, পাশাপাশি ক নম্বর প্রশ্ন কেমন ভাবে হয়, অ্যান্ড ওই বিষয় থেকেই এমসিকিউ কেমন ভাবে আসে সেটা তোমরা দেখতে পারবা। বিগত বছরে আমরা যেভাবে ক্লাস নিয়েছি, এবারও কিন্তু আমরা ওইভাবেই ক্লাস নিচ্ছি। বিগত বছরে আমাদের কিন্তু আইসিটি থেকে 100তে 100 কমন পড়েছে, এবারও ইনশাআল্লাহ কমন পড়বে ইনশাআল্লাহ। দেখো তোমরা, তাহলে দেখো আজকে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। দেখো, সর্বপ্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টা কি আমি সে বিষয় নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার আগে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও আসলে কিবোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এন্ড আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে কিনা। ওকে, আমরা অতি দ্রুতই শুরু করে দেবো এইচএসসি 26-27 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়। ওকে ভাইয়া, সুন্দরভাবে লেখা আছে আমাদের। আমরা বলতেছি না তোমরা কি ক্লাসটা দেখো বা আমাদের সাথে যুক্ত হও, কিন্তু দেখো, দেখলে যদি উপকৃত হও তাহলে দেখো, ইনশাআল্লাহ ভালো লাগবে। আমরা বলতেছি না তোমরা আমাদের পেইড ব্যাচে ভর্তি হও, তোমরা ফ্রি ক্লাস আমাদের ফ্রি চালাচ্ছি, তোমরা দেখো, দেখতে থাকো। ওকে ভাইয়া, তাহলে দেখো, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও ইনশাআল্লাহ, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও ইনশাআল্লাহ। আজকে ক্লাস থেকে আমি বলতেছি এইচএসসি 26-27 5 থেকে 7। ওকে ভাইয়া, 5 থেকে 7টা এমসিকিউ কমন পড়বে ইনশাআল্লাহ। তাহলে সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, সবাই। এখনো যারা অ্যাড হওনি সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। আজকের আলোচ্য বিষয় এইচএসসি 26-27 তথ্য প্রযুক্তির প্রথম অধ্যায় আমরা আলোচনা করব। ওকে ভাইয়া, সবাই তাহলে দ্রুত অ্যাড হয়ে যাও, সবাই। এইচএসসি 26-27 সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। কাইফ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাইফ, তুমি কেমন আছো ভাইয়া? ওকে, দেখো তাহলে এইচএসসি 26-27 সবাই অ্যাড হয়ে যাও। অ্যান্ড যারা অ্যাডমিশন প্রত্যাশী, তোমাদের কিন্তু গুচ্ছতে কি আইসিটি আসে। ওকে ভাইয়া, তাহলে তোমাদের জন্য কিন্তু প্রযোজ্য ক্লাসটা। ওকে, তাহলে দেখো শুরু করে দে ক্লাসটা। সর্বপ্রথম আমরা এই ক্লাসের আলোচ্য বিষয়টা একটু জেনে নেব। ওকে ভাইয়া, অর্থাৎ এই ক্লাসটা যে আমরা করছি, কি কি জানতে পারবো এই ক্লাসের মধ্যে, প্রথম অধ্যায়ের আইসিটি কি কি জানতে পারবো। আর যে জিনিসটা কিন্তু তোমাদের সব থেকে বেশি প্রয়োজন এখন, আমার যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা কি এখানে আছে কিনা। দেখো, আমরা এই অধ্যায়ে সর্বপ্রথম ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করব, যেখানে ভার্চুয়াল রিয়েলিটি থেকে কেমন ভাবে প্রশ্ন হয়, এমসিকিউ কেমন ভাবে হয়, সৃজনশীল কেমন ভাবে হয় তোমাদের দেখানোর চেষ্টা করব। এন্ড দেখো, বায়োমেট্রিক্স সম্পর্কে কেমন ভাবে প্রশ্ন হয়, বায়োমেট্রিক্স কি, এটা নিয়ে আলোচনা করব। এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে ভাইয়া, জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবোটিক্স নিয়ে তোমাদের সাথে তুলে ধরবো। ওকে ভাইয়া, তাহলে তোমরা সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। আমরা রোবোটিক্স কি, রোবোটিক্স থেকে কেমন ভাবে এমসিকিউ প্রশ্ন হয়, রোবোটিক্স থেকে সৃজনশীল প্রশ্ন কেমন ভাবে আসে, সেই দিকটা তোমাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। ভালো লাগবে, আমি তো বলছি 99% বিগত সালে আইসিটি আমাদের ক্লাস থেকে 99% কমন ছিল, এবারও থাকবে ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো, আমরা কায়ো সার্জারি নিয়ে কথা বলবো। ওকে ভাইয়া, আমরা কায়ো সার্জারি নিয়ে কথা বলবো, আমরা রোবোটিক্স নিয়ে কথা বলবো, আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো। তারপরে দেখো, আমরা 10টা বিষয় নিয়ে কথা বলবো। ওকে, আমরা 10টা বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখো বিশ্বগ্রাম সম্পর্কে কথা বলবো। ওকে, যে বিশ্বগ্রাম থেকে এমসিকিউ। ওকে ভাইয়া, এমসিকিউ এন্ড সিকিউ কিন্তু পরীক্ষাতে আসে। বিশ্বগ্রাম, অল পৃথিবীটা কি একটা গ্রাম। ওকে ভাই, তাহলে সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, আমরা বিশ্বগ্রাম সম্পর্কে কি তোমাদের সামনে তুলে ধরবো। তারপর দেখো বায়োইনফরমেটিক্স কি, বায়োমেট্রিক্স কি আমরা কিন্তু জানতে পারবো, ন্যানো টেকনোলজি সম্পর্কে জানতে পারবো, এবং অডিও কনফারেন্সি সম্পর্কে জানতে পারবো। আর দেখো কি, আউটসোর্সিং সম্পর্কে জানতে পারবো। ওকে ভাইয়া, তাহলে প্রথম অধ্যায় থেকে যদি প্রশ্ন হয় এখান থেকেই হবে 100%। ওকে, তাহলে যদি প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হয় এইচএসসি 26-27 আর যারা অ্যাডমিশন প্রত্যাশী, যদি প্রথম অধ্যায় থেকে তোমাদের আইসিটি প্রশ্ন হয় এখান থেকেই আসবে, এটুকু বিশ্বাস রেখো। বিগত সালে এখান থেকেই আসছে, বিগত সালে না, বিগত 10 বছরে এখান থেকেই প্রশ্ন আসছে। ওকে ভাইয়া, তাহলে দয়া করে কষ্ট করে ক্লাসটা করো, ইনশাল্লাহ কমন পাবা। তাহলে সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। আজকের বিষয় আমাদের কি, আইসিটি প্রথম পত্রের। ওকে ভাইয়া, এইচএসসির আইসিটি কি প্রথম অধ্যায়ের এ টু জেড নিয়ে এমসিকিউ কেমনে হয়, সৃজনশীল কেমনে হয়, সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। ওকে ভাই, দেখো আমরা শুরু করি। সর্বপ্রথম তোমরা একটা এমসিকিউর মধ্যে তোমরা
যাও, সর্বপ্রথম একটু তোমাদের কাছ থেকে অ্যান্সার চাই, তারপরে আমরা ব্যাখ্যামূলক বিষয়ে যাব। দেখো প্রত্যেকটা বিষয় আমরা ধরে ধরে কি ব্যাখ্যা করবো আগে। প্রত্যেকটা বিষয় কেমন ভাবে প্রশ্ন হয়, আসলে বিষয়টা কি তোমার, তুমি আসলে আমি মানুষ কেন, মানুষ হিসেবে আমার কি দায়িত্ব কি কর্তব্য, এই জিনিসটা যদি আমি না জানি তাহলে আমার মানুষ হিসেবে দাম নাই। তেমনি আমি ধরো শিখবো বিশ্বগ্রাম, বিশ্বগ্রাম সম্পর্কে যদি কিছু নাই জানি তাহলে ওই বিশ্বগ্রাম জানার আমার দাম নাই। ওকে ভাইয়া, তাহলে কি বিশ্বগ্রাম সম্পর্কে আমরা আগে জানবো, ন্যানো টেকনোলজি সম্পর্কে আগে জানবো, বায়োমেট্রিক সম্পর্কে আগে জানবো, ওকে ভাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আগে জানবো, তারপরে কি করব আমরা সেগুলো কেমন ভাবে এমসিকিউ আকারে আসে সেটা তোমাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তোমরা ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যাও। দেখো প্রথম প্রশ্নটা আমরা তোমাদের কাছ থেকে চাই। দেখো বলা আছে তথ্য প্রযুক্তি কি, কেবল হার্ডওয়ার্ক নাকি কম্পিউটার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তথ্য প্রক্রিয়া, নাকি কৃষি প্রযুক্তি, নাকি যান্ত্রিক প্রযুক্তি। ওকে ভাইয়া, দেখো তাহলে প্রথম অ্যান্সারটা তোমরা একটু দিবা। শনবীর আহমেদ, ওকে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপরে দেখো তাহলে প্রথম অ্যান্সারটা তোমাদের কাছে আমরা একটু চাই, চলে আসছি, ওকে চলে আসছি। তাহলে দেখো ক্লাসটা করো ইনশাল্লাহ ভালো লাগবে। ওকে ভাইয়া, তাহলে দেখো প্রথম অ্যান্সারটা আমরা তোমার কাছে চাই। প্রথম অ্যান্সারটা কি হবে, আমি আস্তে আস্তে কি পর্যায়ক্রমে চলে যাব। ওকে ভাইয়া, প্রথম অ্যান্সারটা কি হবে, প্রথম অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। প্রথম অ্যান্সারটা আসলে কি হবে, প্রথম অ্যান্সার যে বলতে পারবে প্রথম পুরস্কার। ওকে ভাইয়া, প্রথম অ্যান্সার, প্রথম অধ্যায়ের প্রথম অ্যান্সার যে বলতে পারবে তাকে আমি একটা আমার তরফ থেকে একটা পুরস্কার করবো, পুরস্কৃত করবো। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও অতি দ্রুত, অতি দ্রুত সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। প্রথম অ্যান্সার, ওকে ভাইয়া, প্রথম প্রশ্নে একটু টাইম নিচ্ছি। প্রথম প্রশ্নের অ্যান্সারটা কি হবে, কম্পিউটার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তথ্য প্রক্রিয়াকরণ। ওকে ভাইয়া, তাহলে দেখো প্রথম রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু দ্রুত জানিয়ে দাও। প্রথম রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া, সবাই একটু দ্রুত জানিয়ে দিই আমরা, সবাই একটু আমরা দ্রুত জানিয়ে দিই ভাইয়া। প্রথম অ্যান্সারটা কি হবে সবাই একটু দ্রুত জানিয়ে দাও। প্রথম অ্যান্সারটা তোমাদের কাছে জানতে চাই, প্রথম অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। প্রথম অ্যান্সারটা কি হবে, দেখো তোমরা অনেকেই জানাচ্ছ। দেখো তাহলে কি কম্পিউটারে কি হয়েছে, তাহলে যান্ত্রিক প্রযুক্তি হবে না, তাহলে কম্পিউটার মনে হবে রাখবা কি ভাইয়া, তাহলে অ্যান্সার রাইট অ্যান্সার হবে কম্পিউটার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তথ্য প্রক্রিয়াকরণ। ওকে ভাইয়া, তাহলে বি নম্বর অ্যান্সার। যারা এখনো বি লেখনি তারা সত্যি কথা বলতে বি অ্যান্সার করে দাও, ইনশাআল্লাহ বি নম্বর রাইট অ্যান্সার হবে। ওকে, তারপরের অ্যান্সার দেখো চলে যাই আমরা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো তথ্য প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহার হয়, এখন আমরা কিন্তু ডিজিটাল যুগে বসবাস করি, আমরা কি ডিজিটাল যুগে বসবাস করি, তথ্য প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহার হয় তুমি কিন্তু এটা জানো। এখন স্পেসিফিক একটা বিষয় এখানে দেওয়া আছে। ওকে ভাইয়া, যখন দেখা যাচ্ছে তথ্য সংগ্রাম ও আদান প্রদান, নাকি খেলাধুলায় ব্যবহার করা হয়, নাকি কেবল ঘড়ি বানানো ব্যবহার করা হয়, নাকি চাষাবাদে ব্যবহার করা হয়। ওকে ভাইয়া, এখন প্রশ্ন হলো তথ্য প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো তথ্য সংগ্রহ ও আদান প্রদান, তাহলে শুধু খেলনা তৈরি, কেবল ঘড়ি বানানো, নাকি চাষাবাদ ছাড়াও কোনো কাজে নয়। তাহলে সবাই একটু রাইট অ্যান্সারটা কি হয়ে যাও, সবাই রাইট অ্যান্সারটা জানিয়ে দাও বি এই নম্বর। ওকে ভাই, তথ্য সংগ্রহ ও আদান প্রদান। তাহলে দেখো আমরা প্রথম কথা আসতে পারে কিন্তু তথ্য প্রযুক্তিটা কি, তাহলে তথ্য আদান প্রদানের মাধ্যমে হলো কি তথ্য প্রযুক্তি। এক তথ্য আমার তথ্য আমি তোমাকে দিচ্ছি, তোমরা রিসিভ করছো, আবার তুমি যদি একটা আমাকে দাও এটা কিন্তু আমি রিসিভ করবো। এই যে ডেটা ডেটা ট্রান্সফার আমরা করতেছি, ডেটা আদান প্রদানের মাধ্যমে হলো কি তথ্য প্রযুক্তি। ওকে ভাইয়া, তাহলে দেখো তাহলে সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। রাইট অ্যান্সার হবে কি এ নম্বর। ওকে ভাইয়া, রাইট অ্যান্সারটা কি হবে এ নম্বর, সবাই একটু লিখে দাও এ নম্বর। ওকে ভাইয়া, সবার একটু দেখতে চাই, সবাই একটু লিখে দাও এ নম্বর। দেখো আমরা পর্যায়ক্রমে এখন চলে যাই, এখন দেখো আমরা পর্যায়ক্রমে চলে যাই। সর্বপ্রথম আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করবো। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। সর্বপ্রথম আমরা কি নিয়ে আলোচনা করব, ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করব এন্ড ভার্চুয়াল রিয়েলিটির ব্যাখ্যা করব আসলে ভার্চুয়াল রিয়েলিটিটা কি। ওকে ভাইয়া, তাহলে দেখো ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর বলা হয়, এটা প্রশ্ন কিন্তু আসতে পারে। ভার্চুয়াল রিয়েলিটির সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, এমসিকিউ এমন ভাবে হতে পারে ভার্চুয়াল রিয়েলিটির সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, তাহলে কি বলা হয় ভাইয়া, ভিআর বলা হয়। দেখো ভার্চুয়াল রিয়েলিটি হলো এক ধরনের কি হচ্ছে আধুনিক প্রযুক্তি। ওকে ভাইয়া, আধুনিক প্রযুক্তি যার মাধ্যমে কি হয়, কম্পিউটার দ্বারা তৈরি কৃত্রিম, দেখো কৃত্রিম, ত্রিমাত্রিক বা ত্রিমাত্রিক। এখন প্রশ্ন হতে পারে কিন্তু ত্রিমাত্রিক এর সংক্ষিপ্ত রূপ কি, তাহলে ত্রিমাত্রিক সে সংক্ষিপ্ত রূপ হলো কি ভাইয়া কি ত্রি, দেখো 3D। ওকে ভাইয়া, তাহলে 3D দেখো পরিবেশ ব্যবহারকারী বাস্তবের মতো অভিজ্ঞতা লাভ করে। এখন এখন একটা কথা মনে রাখবা, ভার্চুয়াল রিয়েলিটি আসলে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটিটা হলো যেটা বাস্তবে নয়, তুমি একটু মনে করো বাস্তবে নয় কিন্তু বাস্তবের মতোই, বাস্তবে নয় কিন্তু কি বাস্তবের মতোই, তাই হলো ভার্চুয়াল রিয়েলিটি। তারা যারা পরীক্ষার্থী আসো একটা কথা মনে রাখবা, যেটা বাস্তবে নয় কিন্তু বাস্তবের মতোই সেটা হলো কি ভার্চুয়াল রিয়েলিটি। দেখো আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু অনেক সময় ব্যবহার করে থাকি, যেমন আমি বলতে পারি উচ্চ প্রশিক্ষণ প্রাপ্তর জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারো। ভার্চুয়াল রিয়েলিটি উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত জন দেখুন যেমন ব্যবহার করে, দেখো বলা হয়েছে কি
যখন দেহ ব্যবহার করা হয়েছে কি কেমন ভাবে, আমরা চারপাশে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি কি আসলে বাস্তবে নয় কিন্তু বাস্তবের মতোই। তুমি একটা কোথায় পার্কে গেছো, তুমি কোথায় গেছো, একটা পার্কে ঘুরতে গেছো, একটু ভাবো, তুমি একটা পার্কে ঘুরতে গেছো, কিন্তু পার্কে ঘুরতে যাওয়ার পরে তোমার মনে হচ্ছে আমি ভূতের বাড়িতে ঘুরে যাব, ভূতের বাড়িতে ঘুরতে যাব। এখন দেখো তোমাকে কি করলো, একটা যন্ত্র কি করলো, চোখে পড়ায় দিল। তুমি কিন্তু ওই যন্ত্রের সাহায্যে কি দেখতেছো, তুমি ভূতের বাড়ি ঘুরতেছো। এখন এটাই হলো কি ভার্চুয়াল রিয়েলিটি। ওকে ভাই, এটা হলো কি ভার্চুয়াল রিয়েলিটি। বা মনে করো কি উচ্চ প্রশিক্ষণ ডাইভিং এর জন্য ব্যবহার হয়, তুমি বিমান চালানো শিখবা, তুমি কি চালানো শিখবা, বিমান চালানো শিখবা। দেখো বিমান তুমি চালাচ্ছ কিন্তু কোথায়, রুমে বসে, তুমি কিন্তু বাস্তবের ফিল পাচ্ছ আসলে আমি বিমান চালাচ্ছি। এটাই হলো ভার্চুয়াল রিয়েলিটি। ওকে ভাই, তাহলে মনে রাখবা ভার্চুয়াল রিয়েলিটি কি, ভার্চুয়াল রিয়েলিটির সংক্ষিপ্ত রূপ হলো ভিআর। এটা কিন্তু ত্রিমাত্রিক, প্রশ্ন কিন্তু হতে পারে ভার্চুয়াল রিয়েলিটি কি মাত্রিক, তাহলে ত্রিমাত্রিক। ওকে ভাই, বা 3D পরিবেশে ব্যবহারকারীরা কি বাস্তবের মতো অভিজ্ঞতা লাভ করে, তাকে কি বলা হয়, ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়। দেখো তাহলে এটা কিন্তু আসতে পারে। ওকে ভাইয়া, তাহলে ভার্চুয়াল রিয়েলিটি এটা কিন্তু আসতে পারে। এখন দেখো ভার্চুয়াল রিয়েলিটি বলতে বর্তমানে শিক্ষা, এখন ভার্চুয়াল রিয়েলিটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ভার্চুয়াল রিয়েলিটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, তাহলে দেখো এখানে বলা হয়েছে কিন্তু শিক্ষায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হচ্ছে, চিকিৎসায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হচ্ছে, গেমিং এ ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হচ্ছে, প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হচ্ছে। তারপরে দেখো স্থাপত্য নকশা, ওকে ভাইয়া, বা স্থাপত্য নকশা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হচ্ছে। এখন দেখো এটার মূল ভিত্তি হলো কি ভাইয়া, তাই মনে রাখবো যেটা বাস্তবে নয় কিন্তু কিসের মতোই, বাস্তবের মতোই। তুমি কিন্তু বাস্তবে করতেছো না, আসলে তুমি দেখো বাস্তবে কিন্তু করতে, যেমন আমরা বলি 3D গেম। ওকে ভাই, আমরা কি করি, হাত দিয়ে কিন্তু গেম খেলি, ফুটবল খেলতেছি, 3D গেম খেলতেছি, কিন্তু বাস্তবের ফিল কিন্তু পাচ্ছি। এটাই হলো কি ভার্চুয়াল রিয়েলিটি। এখন দেখো তাহলে মনে রাখবা ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা কি কি হয়, শিক্ষার ক্ষেত্রে ব্যবহার হয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়, গেমিং এর ক্ষেত্রে ব্যবহার হয়, প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার হয়, স্থাপত্য নকশা বা সামরিক এই অনুশীলনের জন্য কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি আমরা ব্যবহার করে থাকি। ওকে ভাইয়া, তাহলে একটা কথাই আমরা মনে রাখবো, ভার্চুয়াল রিয়েলিটি মানেই কি বাস্তবে যেটা নয় কিন্তু বাস্তবের মতোই ফিল পাচ্ছ। ওকে ভাই, সেটা কি ভার্চুয়াল রিয়েলিটি। এখন প্রশ্ন হলো আমার তোমাদের কাছে, ভার্চুয়াল রিয়েলিটি থেকে কেমন ভাবে প্রশ্ন হয়, এটা কিন্তু তোমাদের একটু জানতে হবে। আসলে ভার্চুয়াল রিয়েলিটি থেকে কেমন ভাবে প্রশ্ন হয়, ভার্চুয়াল রিয়েলিটি কি আমি এটা জানলাম, যেটা বাস্তবে নয় কিন্তু বাস্তবের মতো ফিল পাচ্ছি, সেটা হলো কি ভার্চুয়াল রিয়েলিটি। এখন দেখো ভার্চুয়াল রিয়েলিটি থেকে কেমন ভাবে প্রশ্ন হয়, প্রশ্ন তোমরা সবাই একটু অ্যান্সার করবা। ওকে ভাই, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। দেখো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, আসলে দেখো এমন ভালো প্রশ্ন হয়। দেখো ভার্চুয়াল রিয়েলিটি কি, এখন বাস্তব জগতের ছবি, কম্পিউটার দ্বারা তৈরি কৃত্রিম পরিবেশ, নাকি ইন্টারনেটের ব্রাউজিং প্রযুক্তি, নাকি মোবাইল দেখো অ্যাপ্লিকেশন। সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দেবো ভাইয়া, সবাই ভার্চুয়াল রিয়েলিটিটা সবাই একটু জানিয়ে দিবা, সবাই একটু ভার্চুয়াল রিয়েলিটিটা জানিয়ে দিবা। ওকে ভাইয়া, সবাই একটু ভার্চুয়াল রিয়েলিটিটা জানিয়ে দিবা ভাইয়া, সবাই 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 একটু দেখতে চাই, ভার্চুয়াল রিয়েলিটি জানিয়ে দাও। দেখো তাহলে কি ইন্টারনেট ব্রাউজিং প্রযুক্তি, নাকি বাস্তবের জগতের ছবি, নাকি কম্পিউটার দ্বারা তৈরি কৃত্রিম পরিবেশ, সবাই একটু জানিয়ে দাও তো ভাইয়া। সবার কমেন্টে একটু দেখতে চাচ্ছি, সবার কমেন্টে একটু দেখতে চাচ্ছি। এই বাস্তব জগতের ছবি, একজন বলছে বাস্তব জগতের ছবি, একটু ভাবো। দেখো ভাইয়া কেমন হয় প্রশ্ন হয়। ওকে, একটু ভাবো, একটু ভাবো, সবাই একটু অ্যান্সার করে দাও। বি নাম্বার হবে, বি নাম্বার হবে রাইট অ্যান্সার। সবাই একটু বি দাগিয়ে দাও। তাহলে কম্পিউটার দ্বারা বাড়ানো তৈরি কৃত্রিম ছবি, আসলে কিন্তু আমরা যা পৃথিবীতে যা কিছু করি সবই কিন্তু এখন কম্পিউটার দ্বারা হচ্ছে। এখন কিন্তু সেই জন্যই আমরা নাম দিয়েছি কি ডিজিটাল যুগ। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু লিখে দাও বি নম্বর, সবাই সবাই যারা অ্যাড আছো সবাই একটু লিখে দাও বি নম্বর, আমি সবার একটু দেখতে চাই যারা, সবাই একটু লিখে দাও বি নম্বর। ওকে ভাইয়া, তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কি, তাহলে কম্পিউটার দ্বারা তৈরি কৃত্রিম পরিবেশ। ওকে, প্রশ্ন কিন্তু হতে পারে। তারপরে দেখো আমরা চলে যাব 2 নম্বর প্রশ্ন। দেখো ভিআর, দেখো ভিআর ব্যবহারের জন্য প্রধান কোন ডিভাইসটি প্রয়োজন। ওকে ভাইয়া, এখন ভিআর সমান সমান আমরা তো জানি কি ভাইয়া, ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে প্রশ্ন কিন্তু এমন ভাবে হতে পারে, ভিআর সমান সমান কি, ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, তাহলে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। দেখো ভিআর ব্যবহারের প্রধান ডিভাইসটি কোনটি, কিবোর্ড, মাউস, হেড। দেখো মাউসের ডিপ্লোস ভিআর হেড নাকি প্রিন্টার, সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, সবাই 2 নম্বর একটু সবাই জানিয়ে দাও, সবাই একটু 2 নম্বরটা জানিয়ে দাও ভাইয়া, সবাই সবাই একটু 2 নম্বরটা জানিয়ে দাও, সবাই একটু 2 নম্বরটা জানিয়ে দাও প্লিজ, সবাই। সবাই তোমাদের কমেন্টার অপেক্ষায়, সবাই একটু ভার্চুয়াল রিয়েলিটি কি জানিয়ে দাও ভাইয়া 2 নম্বরটা।
2 নম্বর দেখো, সবাই ভাই সবাই তাহলে মনে রাখবো কি ভাই, ভার্চুয়াল রিয়েলিটি হেড মাউস ডিপ্লোমেসি ভিআর হেড কি হেড সিটি। ওকে, তাহলে এটা সবাই একটু লিখে দাও, সি নম্বর সবাই। ওকে ওকে সবাই লিখে দিচ্ছে সি নম্বর, সবাই একটু লিখে দাও সি নম্বর, এটা কিন্তু পরীক্ষাতে হতে পারে। ওকে ভাই, তারপর দেখো 3 নম্বর প্রশ্ন চলে যাবে, সবাই একটু লিখে দাও সি নম্বর। তারপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কোনটি অভিজ্ঞতা লাভ করা যায়। আসলে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কোন অভিজ্ঞতা লাভ করা যায়, এখানে দেখো লেখা কেবল অডিও, তাহলে কেবল অডিওতে হবে না, কেবল ভিডিও এটাও তো হবে না, বাস্তবের মতো কি হয়েছে ত্রিমাত্রিক অভিজ্ঞতা। তাহলে সবাই একটু লিখে দাও সি নম্বর, বাস্তবের মতো ত্রিমাত্রিক কি অভিজ্ঞতা। তাহলে সবাই একটু লিখে দাও সি নম্বর, 3 এর সবাই একটু লিখে দাও সি নম্বর। দেখো এমন ভাবে কিন্তু কি ভাইয়া পরীক্ষাতে আসবে, তোমাদের এমসিকিউ পরীক্ষাতে কিন্তু এমন ভাবে আসবে, আহামরি কঠিন কিন্তু প্রশ্ন হয় না, কিন্তু আমরা কি চর্চার অভাবে কিন্তু পারি না, আমরা কি ক্লাস করি না তাই পারি না। ওকে ভাইয়া, তাহলে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে বাস্তবের মতো ত্রিমাত্রিক, তাহলে প্রশ্ন কিন্তু হতে পারে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর কি ভাইয়া, ভিআর কিন্তু ত্রিমাত্রিক। ওকে ভাইয়া ত্রিমাত্রিক, ওকে এই প্রশ্নটা কিন্তু হতে পারে। 3C সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, কৌশিক লিখেছেন 3 এর সি। তারপরে দেখো তসরিন তুষা লিখেছেন 3 এর সি, কৌশি আবার লিখেছেন সি নম্বর। ওকে ভাই, সবাই একটু আমরা লিখে দিই। ওকে সবাই একটু লিখে দিই সি নম্বর। তারপর দেখো আমরা 4 নম্বরে চলে যাব। তাহলে কি আমরা প্রত্যেকটা বিষয় থেকে কেমন ভাবে এমসিকিউ হয়, কেমন ভাবে সৃজনশীল ক আসবে বা কেমন ভাবে সৃজনশীল হয় সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো তারপর বিগত আমরা যে বছরে যেগুলো পড়িয়েছি তাদেরকে সত্যি কথা বলতে সবকিছুই কমন পড়েছে, তারা পরীক্ষা দিয়ে আসার পরে আমাদেরকে স্মরণ করেছে, ভাই আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। ইনশাল্লাহ এটুকু বিশ্বাস রেখো তোমাদের পরীক্ষা ভালো হবে, আমরা তোমাদের সাথে সবসময় এইচএসসি যারা 26-27 তাদের সাথে বাংলা এবং আইসিটি ইংলিশ নিয়ে আসি। ওকে ভাইয়া, তাহলে দেখো নিচের কোনটি ক্ষেত্রে ভিআর প্রযুক্তি ব্যবহার হয়, আমরা কিন্তু মাত্র পড়লাম দেখো কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, আমরা কিন্তু পড়ে আসলাম। কৃষি ক্ষেত্রে ব্যবহার হয়, চিকিৎসা বা প্রশিক্ষণ ক্ষেত্রে ব্যবহার হয়, ডাক ব্যবস্থায়, নাকি টাইপের, সবাই একটু দেখো। ওকে ভাইয়া, 4 নম্বর সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, 4 নম্বর সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, কি হবে দ্রুত একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া 4 নম্বর। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু বললাম ভার্চুয়াল রিয়েলিটি কি হচ্ছে ভাইয়া, ভার্চুয়াল ত্রিমাত্রিক কি ত্রিমাত্রিক ভার্চুয়াল রিয়েলিটি। দেখে দেখো তাহলে কি এই যে চিকিৎসা প্রশিক্ষণ, ওকে ভাইয়া বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হচ্ছে, বা প্রশিক্ষণেও কিন্তু কি ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হচ্ছে। ওকে ভাইয়া, দেখো আমরা কি করতেছি প্রশিক্ষণ, যারা উচ্চ প্রশিক্ষণ দিতে যাচ্ছে, আমাদের সেনাবাহিনী বা আমাদের মনে করো কি বিজিবি উচ্চ প্রশিক্ষণ দিতে যাচ্ছে, তারা কি এখন ধরো মনে করো ফায়ারিং কি হচ্ছে, ফায়ারিং ট্রেনিং হচ্ছে বা ফায়ারিং প্রশিক্ষণ হচ্ছে, এটা কি যদি ডিরেক্ট ফায়ারিং তারা করে তাহলে কি তারা কি করবে, তারা কি বাঁচবে না, কিন্তু সেই জন্য তারা কি এই যে ত্রিমাত্রিক ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আগে কি করবে, আগে কিন্তু প্রাথমিকভাবে তারা কি করবে, প্রাথমিকভাবে প্রশিক্ষণ নিবে, তারপরে যখন সে দক্ষ হয়ে উঠবে তখন কিন্তু সে বন্দুক হাতে তুলে নেবে। ওকে ভাইয়া, তাহলে দেখো সবাই একটু লিখে দাও বি নম্বর, সবাই একটু 4 লিখে দাও বি নম্বর। তারপরে দেখো 5 নম্বর চলে যাব। 5 নম্বর ভার্চুয়াল রিয়েলিটির প্রধান উদ্দেশ্য কি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু কি ভাইয়া ঢাকা বোর্ডের প্রশ্ন। ওকে ভাইয়া, জি ওকে ভাই, ঢাকা বোর্ডের প্রশ্ন মনে রাখবা, ঢাকা বোর্ডের প্রশ্ন। দেখো ভার্চুয়াল রিয়েলিটির প্রধান উদ্দেশ্য কি, বাস্তব জগতে ধারণা ধ্বংস করা, কল্পনাকে বাস্তবায়নের মতো উপভোগ করা, নাকি কম্পিউটার ধীরে করা, নাকি ডেটা সংরক্ষণ। তাহলে দেখো ভার্চুয়াল রিয়েলিটি কি কল্পনাকে, দেখো কল্পনাকে বাস্তবের মতো কি করা, উপস্থাপনা করা। এখন তুমি বোধহয় করতেছো কি এটা কল্পনা, আমি সাঁতার জানি না। ওকে ভাইয়া, আমি সাঁতার জানি না, আমাকে এমন একটা কি মেশিন, এমন একটা যন্ত্র আমার চোখে পরিয়ে দিয়েছে, আমি মনে হয় সাঁতার কাটতেছি, আমি কিন্তু বাস্তবে সাঁতার কাটতেছি না, কিন্তু সাঁতার কাটার কি করতেছি ফিল পাচ্ছি। ওকে ভাই, এটাই হলো কি ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে প্রশ্ন সবাই একটু লিখে দাও, 5 নম্বর কি হবে, বি নম্বর হবে, তাহলে এমন ভাবে প্রশ্ন হবে। ওকে ভাইয়া, ওকে 26-27 তাহলে এমন ভাবে প্রশ্ন হবে, তোমরা ক্লাসটা দেখো, ইনশাল্লাহ উপকৃত হবা, ইনশাল্লাহ উপকৃত হবা। এর বিগত বছরে যারা ক্লাস দেখছে উপকৃত হয়েছে। ওকে ভাইয়া, আমরা প্রমাণ হাজার প্রমাণ দিতে পারবো। ওকে ভাইয়া, দেখো তাহলে এমন ভাবে প্রশ্ন কিন্তু হবে। 5 সবাই একটু বি নম্বর লিখে দাও, সুমাইয়া লিখেছেন বি। ওকে ভাইয়া, সুমাইয়া লিখেছেন বি, তারপর কৌশিক লিখেছেন বি, সবাই একটু বি লিখে দাও। তারপরে দেখো আমরা কথা বলবো এখন বায়োমেট্রিক্স। দেখো সুন্দর একটা কথা কিন্তু, বায়োমেট্রিক্স আসলে কি, বায়োমেট্রিক্স হলো এমন একটি আধুনিক প্রযুক্তি যেখানে দেখো মানুষের শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য ব্যবহার করে কি কয়, শারীরিক বা কিভাবে আচারগত বৈশিষ্ট্য ব্যবহার করে তাহলে কি করা যায়, তোমার ডকুমেন্ট। এক কথা মনে রাখবা, বায়োমেট্রিক্স হলো কি তোমার ডকুমেন্ট, বায়োমেট্রিক্স হলো কি তোমার ডকুমেন্ট। যেমন সব থেকে কিন্তু বায়োমেট্রিক্স আমাদের জন্য প্রয়োজন। কি জন্য বায়োমেট্রিক্স প্রয়োজন, আমার ফোন ইউজ করি, আমি ফোন ইউজ করি, তুমি ফোন ইউজ করো, তোমার ফিঙ্গারপ্রিন্ট তোমার সাথে, তোমার ফোনে, আমার ফিঙ্গারপ্রিন্ট কোথায়, আমার ফোনে। বা আমি একটা অফিসে জব করি, সেখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট দিলে কি হয়, আমি প্রেজেন্ট লেখা ওঠে। ওকে ভাইয়া, এইটাই হলো বায়োমেট্রিক্স। এখন সংজ্ঞা হতে পারে কি, তাহলে বায়োলজিক্যাল ডেটা, তুমি মনে রাখবে বায়োলজিক্যাল মানে কি, আমার ডেটা, আমার নিজের। ওকে ভাইয়া, বায়োলজিক্যাল ডেটা আদান প্রদানের মাধ্যমই হলো কি বায়োমেট্রিক্স।
ওকে ভাইয়া। বা দেখো বায়োলজিক্যাল ডেটা কি বোঝানো হয়েছে দেখো, বায়োমেট্রিক্স হলো এমন একটি আধুনিক পদ্ধতি যেখানে মানুষের শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য ব্যবহার করে তাদের পরিচয় শনাক্ত করা হয়, তাকে কি বলা হয়, তাকে বলা হয় বায়োমেট্রিক্স। যেমন একটা উদাহরণ দেখা হয়েছে দেখো, আঙ্গুলের ছাপ। ওকে ভাইয়া, ফিঙ্গারিং। আঙ্গুলের ছাপ বা চোখের দেখো, চোখের আইস বা কি মুখমণ্ডলের গঠন, যেমন এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে বায়োমেট্রিক্স কি। তাহলে এক কথা মনে রাখবা, এই সংজ্ঞায় যে দিতে হবে তাও না। ওকে ভাইয়া, বায়োমেট্রিক্স হলো নিজের বায়োলজিক্যাল ডেটা, আমার বায়োলজিক্যাল ডেটা আদান প্রদানের মাধ্যমই হলো কি ভাইয়া, বায়োলজিক্যাল ডেটা আদান প্রদানের মাধ্যম হলো কি বায়োমেট্রিক্স। এখন দেখো বায়োমেট্রিক্স, তাহলে বায়োলজিক্যাল ডেটা হতে পারে কেমন, শারীরিক। ওকে ভাইয়া, সেটা হতে পারে কি ফিঙ্গারের মাধ্যমে, আমার ফোন আমি খুলবো ফিঙ্গার দিয়ে, তোমার ফোন তুমি খুলবো, আমার ল্যাপটপ আমার কি, আমি একটা পেন দেবো, এটাই হলো কি বায়োমেট্রিক্স। ওকে ভাইয়া, তুমি কোনো একটা অফিসে চাকরি করো, তোমার একটা ফিঙ্গার দরকার, ওকে ভাই, এটাই বায়োমেট্রিক্স। বা বিভিন্ন সময় আমরা বিকাশ নগদ অ্যাপস খুলতে যাই, বা মনে করো কি আমরা বিভিন্ন পর্যায়ে কি একটা ভালো কিছু অ্যাপস চালু করতে যাই, তখন কিন্তু অ্যাপস আমাদের থেকে ডকুমেন্ট নিয়ে নেয় আমাদের। ওকে ভাই, কি নেয়, আমাদের ডকুমেন্ট কিন্তু তারা নিয়ে নেয়। আমাদের ডকুমেন্ট কেমন হয় তারা নেয় দেখো, বলে কিন্তু কি ক্যামেরার দিকে তাকাও, তাকানোর পরে ওই অ্যাপসই কিন্তু আমাকে বলে দেয় ডানে তাকাও, বামে তাকাও, নিচের দিকে তাকাও, সামনের দিকে তাকাও, সোজাসুজি তাকিয়ে থাকো বা উঁচুর অন্যদিকে তাকাও, এটা কিন্তু বলে দেয়, বা মুস্কি হাসো। তাহলে অ্যাপস কিন্তু তোমার কি করতেছে, তোমার বায়োলজিক্যাল ডেটা সব নিয়ে নিচ্ছে। ওকে ভাই, তারপরে কিন্তু সে কি করে, সাবমিট করে। ওকে, সাবমিট করে সে যদি হয়ে যায় তখন কিন্তু কি করবে, ওকে লিখে দাও। বা তুমি যখন ওইটা নতুন করে খুলতে চাও তখন কিন্তু তোমার সামনে আবার কি করতে হবে, ওইটা করতে হবে। বা তুমি যদি আমার ফিঙ্গারে আমি ফেস লক দেবো, আমার ফোনে আমি ফেস লক দেবো, তখন কিন্তু আমি যদি চোখ বুজে দেই তাহলে কিন্তু খুলবে, চোখ খুললে কিন্তু কখনো খুলবে না। এটাই হলো বায়োমেট্রিক্স। ওকে ভাই, তাহলে দেখো আঙ্গুলের ছাপে ব্যবহার হয়, চোখের চাহনিতে ব্যবহার হয়, মুখমণ্ডলের গঠনে ব্যবহার হয়, কণ্ঠস্বরে ব্যবহার হয়। আমি কিন্তু বলতে পারি কি, যদি বিড়ালের ডাক দেই তাহলে কি আমার ফোন বেজে ওঠে, এমন অ্যাপস কিন্তু অনেক আছে। এটাই হলো কি ভাই বায়োমেট্রিক্স। ওকে, তাহলে বায়োমেট্রিক্স থেকে দেখো, ওকে, বায়োমেট্রিক্স থেকে দেখো কেমন ভাবে প্রশ্ন হয়। বা হতে পারে দেখো এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই যে পাসপোর্ট, তারপরে কি, তারপরে মোবাইল ফোন, তারপরে হলো অনলাইন অফলাইন বিভিন্ন কারণে সব ব্যাংক বিমা নিরাপত্তার, এটা কিন্তু নিরাপত্তা ইস্যুতে ভুগে না। এটা যদি তোমার থাকে তোমার নিরাপত্তা ভালো। ওকে ভাইয়া, তাহলে তোমার কি হ্যাকিং হবে না, এটাই বোঝাচ্ছে। এখন এই বায়োমেট্রিক্স থেকে দেখো কেমন ভাবে প্রশ্ন হতে পারে। দেখো বায়োমেট্রিক্স কি, এখন দেখো বায়োমেট্রিক্স কি, পাসওয়ার্ড ভিত্তিক নিরাপত্তা, মানুষের শারীরিক বা অঙ্গ প্রত্যঙ্গের বৈশিষ্ট্য ভিত্তিক পরিচয় শনাক্তপত্র প্রযুক্তি। তাহলে সবাই একটু লিখে দাও বি নম্বর। দেখো তোমরা কিন্তু এমনি পারবা। ওকে ভাইয়া, এগুলো কম্পিউটার নেটওয়ার্ক হবে না, ডেটা সংরক্ষণের পদ্ধতি এটাও হবে না, তাহলে পাসপোর্ট ভিত্তিক নিরাপত্তা এটাও কিন্তু হবে না। দেখো তোমাদের সামনে কোনটা হবে ভাইয়া, মানুষের শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য ভিত্তির মাধ্যমে তোমার পরিচয় তুলে ধরবে। ওকে, এটাই হলো কি বায়োমেট্রিক। সবাই একটু লিখে দাও এক নম্বর এ। ওকে, সরি বি, এক নম্বর সবাই একটু লিখে দাও ভাইয়া বি নম্বর। এটা কিন্তু কি ভাইয়া, এটা কিন্তু পরীক্ষাতে আসবে, যারা এইচএসসি পরীক্ষা দিতে যাবা বা গুচ্ছ পরীক্ষা যারা দিবা এই প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু লিখে দেয় এই নম্বর। ওকে, সবাই একটু লিখে দেয় এই নম্বর বি নম্বর। বায়োমেট্রিক্স কি, আসলে শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য ভিত্তিতে কিভাবে শনাক্ত করা যায়, তোমার পরিচয় শনাক্ত করা যায়। ওকে ভাইয়া, তোমার কিন্তু তুমি মারা গেলে সমস্যা নাই, তোমার ফিঙ্গার দিয়ে কিন্তু তোমার পরিচয় বের করা যাবে। এটাই হলো কি বায়োমেট্রিক্স। ওকে ভাইয়া, তোমার কি হয়েছে, তোমার সিম একটা ইউজ করতে, তোমার সিমটা হারাই গেছে, তোমার ফিঙ্গার দিয়ে কিন্তু তোমার ফিঙ্গার দিয়ে যদি রেজিস্ট্রেশন করা হয় তাহলে কিন্তু তুমি ওইটা কি করতে পারবা, তুলতে পারবা। এটাই হলো কি ভাইয়া বায়োমেট্রিক্স। তাহলে সবাই একটু লিখে দাও হলো বি নম্বর। রাইট অ্যান্সার কি হবে, বায়োমেট্রিক্স বি নম্বর। সবাই একটু লিখে দাও নিচের কোনটি বায়োমেট্রিক তথ্যের উপাদান। দেখো এটা একটু পড়ো। ওকে ভাই, সবাই একটু লিখে দাও একের বি। সবাই একটু লিখে দাও দুই নম্বর। দেখো ওকে, দুই নম্বর সবাই একটু দেখো, নিচের কোনটি বায়োমেট্রিক তথ্যের উপাদান। দেখো মোবাইল নাম্বার, পিনকোড, আঙ্গুলের ছাপ নাকি মোবাইলের ঠিকানা। এখন দেখো মোবাইল নাম্বার, এটা তো হবে না। মোবাইল নম্বর কি হবে না, মোবাইল নম্বর হবে না, মোবাইল নম্বর দিলে তো একজন বলতেই পারে। তারপরে পিনকোডও হবে না। তারপরে কি হবে, দেখো ইমেইলের ঠিকানা, কিন্তু আঙ্গুলের ছাপ, এটা কিন্তু বায়োমেট্রিক্স এর একটা উদাহরণ। ওকে ভাইয়া, বায়োমেট্রিক্স এর কিন্তু একটা বড় উদাহরণ। সবাই একটু লিখে দাও বায়োমেট্রিক্স এর উদাহরণ কোনটি, আঙ্গুলের ছাপ। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও বি নম্বর। ওকে, তাহলে বি নম্বর সবাই, সি নম্বর একটু লিখে দাও সবাই সি নম্বর, দুইয়ের সি নম্বর। ফেস, দেখো রিকগনিশন কোন ধরনের প্রযুক্তির অন্তর্ভুক্ত। এখন ফেস, তোমার ফেসটা দেখে তুমি কি করতেছো, একটা কিছু ওকে করতে যাচ্ছ, এটা 100% কি হবে, সেটা কিন্তু বায়োমেট্রিক্স হবে। ওকে ভাইয়া, ফেস ইউজ করে তুমি কি করতে যাচ্ছ, তোমার ফেস ইউজ করে তুমি কিন্তু একটা কি করতে যাচ্ছ, একটা অ্যাপস খুলতে যাচ্ছ, বা একটা কি করতে যাচ্ছ, নগদ খুলতে যাচ্ছ, বা কি করতে যাচ্ছ, একটা ভোটার এনআইডি কার্ড খুলতে যাচ্ছ, বা তুমি একটা কি করতে যাচ্ছ, তোমার মোবাইলকে কি করতে যাচ্ছ, একটা মোবাইলে ই সিম কার্ড ব্যবহার করতে যাচ্ছ। ওকে ভাই, তাহলে এই সময় কিন্তু তোমাদের কোনটা প্রয়োজন হবে, বায়োমেট্রিক্স প্রয়োজন হবে। প্রশ্ন কিন্তু এমন ভাবে হতে পারে। তাহলে সবাই একটু লিখে দাও ভাইয়া তিনের এ নম্বর। সবাই একটু লিখে দাও তিনের এ। ওকে, সবাই একটু লিখে দাও তিনের এ। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও তিনের এ নম্বর।
সবাই একটু লিখে দাও 3-এর নম্বর, 3-এর সবাই একটু লিখে দাও। তো হ্যাঁ 3-এর সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও 3-এর। দেখো 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে বলা হয়েছে দেখো বায়োমেট্রিক প্রযুক্তির প্রধান ব্যবহার কোন ক্ষেত্রে। এখন এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে ভাইয়া, সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়, বায়োমেট্রিক দেখো প্রযুক্তির প্রধান ব্যবহার হয় কোন ক্ষেত্রে। একই বিনোদনের ক্ষেত্রে, না নিরাপত্তা পরিচয় যাচাই, নাকি গেম মডেল, নাকি গ্রাফিক ডিজাইন। এটা কিন্তু হয় না। ওকে ভাইয়া, এটা কিন্তু হয় না। তাহলে দেখো নিরাপত্তা ও কি পরিচয় যাচাই, এটা কিন্তু হয়। তাহলে সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, তাহলে 4 নম্বর সবাই একটু লিখে দাও বি নম্বর। 4 নম্বর সবাই একটু কি হবে, বি নম্বর লিখে দাও। দেখো 5 নম্বর আলোচনা করবো, নিচের কোনটি আচরণগত বায়োমেট্রিক্স। আচরণগত, চোখের রেটিনা, আঙ্গুলের ছাপ, কণ্ঠস্বর, নাকি মুখমণ্ডল। দেখো বলা হয়েছে আচরণগত। ওকে ভাই, তাহলে সবাই একটু, বা বিহেভিয়ারাল। ওকে ভাই, তাহলে সবাই একটু দেখো আচরণগত কোনটা, তোমরা একটু বলে দাও। ওকে ভাইয়া, বায়োমেট্রিক্স কোনটা আচরণগত, তোমরা একটু সবাই বলে দাও কোনটা আচরণগত। ওকে ভাইয়া, তাহলে দেখো আচরণগত কোনটা ভাইয়া, সবাই একটু জানিয়ে দাও। তাহলে আচরণগত হবে কিন্তু কণ্ঠস্বর। ওকে, তাহলে সবাই একটু জানিয়ে দাও হলো কি ভাইয়া, আচরণগত কোনটা হবে, কণ্ঠস্বর। এটা কিন্তু তোমার ভয়েস কি করবে, এটা ভয়েস কিন্তু তোমাকে যাচাই বাছাই করবে। তাহলে সবাই দেখো, তাহলে কি হবে ভাইয়া, 5 নম্বর হবে কণ্ঠস্বর। সবাই একটু লিখে দাও হলো কণ্ঠস্বর। ওকে, তারপরে দেখো আমরা চলে যাই কোথায় ভাইয়া, চলে যাব অন্য একটা বিষয়ে। যেমন দেখো এখন এখন আমরা পড়বো কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে ভাইয়া, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু একটা ভাইয়া উন্নত প্রযুক্তি মনে রাখবা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং তুমি মনে রাখবা, একটা কথাই মনে রাখবা, এটা হলো কি ভাইয়া, উন্নত প্রযুক্তি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে মনে রাখবা কি ডিএনএ। ওকে ভাইয়া, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো এটা। দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো জীব প্রযুক্তির এক শাখা থেকে অন্য শাখায় কি করা, ডিএনএ আদান প্রদান করা। ওকে ভাইয়া, তাহলে প্রশ্ন কিন্তু হতে পারে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটি আসলে কি। ওকে, তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটি হলো এমন একটি বিষয় যেখানে এক জীব থেকে অন্য জীবের মধ্যে ডিএনএ আদান প্রদান মাধ্যম। ওকে ভাইয়া, বা এক শাখা থেকে অন্য শাখায়। যেমন আমরা বাস্তবে প্রমাণ দেখি, যেমন আমরা দেখো বিশেষ করে গাভীর ক্ষেত্রে আমরা কিন্তু ওই যে কি কৃত্রিম ভাবে কিন্তু আমরা কি করি, প্রাকৃতিক ভাবে না, কৃত্রিম ভাবে কিন্তু আমরা কি করি, অস্ট্রেলিয়ান কি বীজ দিয়ে থাকি। বাকি মনে করো তুমি এক গাছ থেকে আমি কিন্তু কি আম গাছে জাম ধরাই। ওকে ভাইয়া, আম গাছে জাম ধরাই। বা আগেকার দিনে এই যে এক জমিতে মনে করো ধান জন্মতে হলো 1 বিঘাতে 5 মণ, কিন্তু এখন কিন্তু ওই জমিতেই 1 বিঘাতে ধান হয় 25 মণ বা 30 মণ। এটাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে ভাইয়া, এটাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো কি হয়েছে, জীব পদ্ধতির একটি শাখা যেখানে জীবের ডিএনএ জিনগত। ওকে ভাইয়া, জীবের কি ভাইয়া, ডিএনএ মনে রাখবা, জীবের ডিএনএ জিন কি হয়েছে কৃত্রিম ভাবে পরিবর্তন করে সংযোগ করা হয়। এই প্রক্রিয়া কি করে দেখো, একটি জীবের উপজীব হবে জিন অন্য জীবের কি করে স্থানান্তর করতে পারে। একটি জীব অন্য জীবে কি করতে পারে, স্থানান্তর করতে বা দখল করতে পারে। ওকে ভাই, তাহলে এইটা হলো কি হবে, এটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে একটা কথাই মনে রাখবো, এক ডিএনএ থেকে, ওকে ভাই, এক ডিএনএ থেকে অন্য ডিএনএ কি করা, অন্য জায়গায় আদান প্রদানের প্রক্রিয়াকরণ বা মাধ্যমে হলো কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে পারো। ওকে, তাহলে তুমি বলতে পারো কেমন ভাবে, যেমন আম গাছে কিন্তু তুমি ধরো হলো জাম, তাহলে দেখো এক ডিএনএ থেকে অন্য ডিএনএ তুমি নিয়ে যাচ্ছ। ওকে ভাইয়া, এটা কিন্তু হতে পারে। তাহলে কি হবে দেখো, এখান থেকে যদি প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্ন হয়, বা এটা মনে রাখবা, দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বর্তমান চিকিৎসা ক্ষেত্রে কিন্তু সব থেকে কি হচ্ছে, বেশি হচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে বেশি হচ্ছে। তারপরে দেখো ওষুধ, উচ্চ ফলনশীল। ওকে ভাইয়া, রোগ প্রতিরোধের ক্ষেত্রে। তারপর দেখো ওষুধের শিল্প, তারপরে খাদ্য সহনশীল, তারপরে জীব বৈচিত্র্যময় গবেষণা, সকল ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথাটা ব্যবহার হচ্ছে। ওকে, এই দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে ভাইয়া এমসিকিউ প্রশ্ন কেমন ভাবে হতে পারে। দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, তাহলে কোষ বিভাজন প্রক্রিয়া নাকি জিএনএ। এই যে দেখো সুন্দরভাবে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে কোন নাম্বার ভাইয়া, বি নম্বর। তাহলে কি কোষ ডিজাইন, নো, তাহলে কিন্তু বি নম্বর রাইট অ্যান্সার হবে। কি অ্যান্সার হবে, বি নম্বর রাইট অ্যান্সার হবে। দেখো জীবের ডিএনএ কি হয়েছে, কৃত্রিম ভাবে পরিবর্তনের প্রযুক্তি হলো কি ভাইয়া, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, তাহলে সবাই একটু লিখে দাও বি নম্বর। ওকে ভাইয়া, সবাই একটু তাহলে লিখে দাও বি নম্বর। তাহলে সবাই একটু লিখে দাও বি নম্বর। দেখো তারপর দেখো 2 নম্বরে চলে যায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোন উপাদানটি প্রধানভাবে পরিবর্তন করা হয়। দেখো প্রোটিন, তারপরে দেখো কোষ প্রাচীর, ডিএনএ বা জিন, নাকি কি ভাইয়া। দেখো তাহলে সবাই একটু দেখো এই রাইট অ্যান্সারটা দিয়ে দাও। 2-এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি পরিবর্তন করা হয়, তাহলে মনে রাখবা ডিএনএ বা জিন পরিবর্তন করা হয় কিন্তু ভাইয়া। এক জিন থেকে কি, আমি বললাম কি এটা একটা গাছ। ভাইয়া এটা একটা গাছ, এই গাছ থেকে এই গাছের কি করলাম, একটা শাখা নিয়ে এই গাছে জড়াই দিলাম। তাহলে দেখো এক ডিএনএ থেকে তুমি অন্য ডিএনএ কি করলা, স্থানান্তর করলা। ওকে ভাইয়া, এটাই হলো কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তা বা তুমি মনে রাখতে পারো জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দের অর্থ হলো উন্নত প্রযুক্তি। উন্নত, এক কথায় উন্নত কথাটা যদি তুমি মনে রাখো, তাহলে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথাটি তুমি মনে রাখতে পারবা। ওকে ভাইয়া, তোমরা কমেন্ট করছো না, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, তাহলে সবাই একটু কমেন্ট করো ডিএনএ বা জিন। ওকে,
সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করতেছো না সবাই, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে ভাইয়া, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও, সবাই সবার কমেন্ট দেখতে চাই। ওকে ভাইয়া, তারপরে দেখো 2-3 নাম্বার দেখো কি বলা হয়েছে, নিচের কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার? বিদ্যুৎ উৎপাদন, তারপর দেখো কি হয়েছে ইনসুলিন উৎপাদন, তারপর দেখো পানি বিশুদ্ধকরণ নাকি ধাতু প্রস্তুত। দেখো কোনটা হবে তাহলে ভাই, দেখো সবাই একটু জানিয়ে দাও। ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সবাই একটু জানিয়ে দাও, সবাই সবার কাছে জানতে চাচ্ছি। ওকে ভাই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি হবে সবাই একটু জানিয়ে দাও। দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি হবে ভাই, সবাই একটু জানিয়ে দাও। তাহলে দেখো ইনসুলিন উৎপাদন, তাহলে মনে রাখবা রাইট অ্যান্সার কি হবে ভাইয়া, রাইট অ্যান্সার হবে বি নম্বর, ইনসুলিন উৎপাদন। ওকে, সবাই একটু বি নম্বর লিখে দাও। ওকে, বি নম্বর সবাই একটু লিখে দাও ভাইয়া, বি নম্বর সবাই একটু লিখে দাও, বি নম্বর সবাই, সবাই একটু লিখে দাও বি নম্বর, সবাইকে সবাই একটু লিখে দাও বি নম্বর, আমি দেখতে চাই। ওকে ভাইয়া, তারপর দেখো 3 নম্বর 4 নম্বর দেখো, জিএম ফসল বলতে কি বোঝো? সুন্দর একটা কথা ভাইয়া, জিএম ফসল বলতে কি বোঝো? এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে তোমাদের। ওকে, জিএম ফসল বলতে কি বোঝো? এটা কি প্রাকৃতিক ফসল? জিএম ফসল আসলে কি এটা প্রাকৃতিক ফসল? জিএম ফসল এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারের মধ্যে পড়ে। ওকে, তাহলে এই কথা মনে রাখবা। তাহলে দেখো এটা কি প্রাকৃতিক ফসল নাকি কম সারযুক্ত ফসল নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভাবে পরিবর্তিত ফসল? এখন দেখো জিএম মনে রাখবা একটা ফসল থেকে অন্য ফসল কি উৎপাদন, একটা জাত থেকে অন্য জাত উৎপাদন, একটা ধানের জাত থেকে ওই ধানের থেকে কিছু ধান বাছাই করে একটা উন্নত জাতের ধান কি করা, বাছাইকরণ বা প্রক্রিয়া। ওকে ভাইয়া, তাহলে এটা মনে রাখবে। তাহলে কি হবে দেখো, হবে জিনগত পরিবর্তনের ফসল। ওকে ভাইয়া, এটা কিন্তু আসতে পারে। তারপর দেখো 5 নম্বর, নিচের কোনটি প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সঙ্গে সরাসরি সম্পর্কিত? হ্যাঁ, এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাথে সরাসরি সম্পর্কিত। কোনটা দেখো, দেখো রিক্রেস্টার ডিএনএ প্রযুক্তি নাকি ভার্চুয়াল রিয়েলিটি, ন্যানো টেকনোলজি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা? এটা কিন্তু ভাইয়া সরাসরি যুক্ত কিন্তু কি ডিএনএ। ওকে ভাইয়া, সরাসরি যুক্ত কোনটি? এটা কিন্তু সরাসরি যুক্ত হলো ডিএনএ। তাহলে মনে রাখবা, তাহলে কোনটা হবে সবাই একটু জানিয়ে দাও। তাহলে হবে কিন্তু রাইট অ্যান্সার হবে কি, রাইট অ্যান্সার হবে কিন্তু এ। ওকে ভাইয়া, রাইট অ্যান্সার কি হবে তাহলে সবাই একটু জানিয়ে দাও, রাইট অ্যান্সারটা কি হবে। ওকে, তাহলে রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও, রাইট অ্যান্সার হবে এ। সবাই একটু জানিয়ে দাও ভাইয়া, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সারটা হবে এ নম্বর। ওকে, তাহলে সবাই একটু জানিয়ে দাও ভাইয়া, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? এ নম্বর হবে। ওকে, তাহলে হতে পারে কিন্তু। তারপরে দেখো আমরা আলোচনা করব রোবোটিক্স নিয়ে। ওকে ভাইয়া, কি নিয়ে আলোচনা করব? রোবোটিক্স নিয়ে। ওকে, রোবোটিক্স থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, রোবোটিক্স নিয়ে আলোচনা করব, রোবোটিক্স থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে ভাইয়া। ওকে, তাহলে দেখো রোবোটিক্স হলো কি বিজ্ঞান কি প্রকৌশলী একটি শাখা। ওকে, তাহলে বিজ্ঞানের প্রকৌশলী একটা শাখা আমি পড়বো এমন ভাবে। রোবোটিক্স হলো কি হলো? রোবোটিক্স পড়তেছি কিন্তু রোবোটিক্স, তাহলে মনে রাখবো কম্পিউটারের যে শাখায়, ওকে ভাইয়া, কম্পিউটারের যে শাখায় রোবট নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? রোবোটিক্স বলা হয়। কম্পিউটারের যে শাখায় কি নিয়ে আলোচনা করা হয়? রোবট নিয়ে আলোচনা করা হয়, রোবট। এখন আমি কিন্তু জানি আমি যে কাজ পারবো না সে কাজ কে পারবে? রোবট পারবে। ওকে, সেটাই হলো রোবোটিক্স। ওকে, এখন দেখো রোবোটিক্সের কি করা, কম্পিউটারের যে শাখায়, আমি কিন্তু বললাম একটা কথাই বলছি, কম্পিউটারের যে শাখায় কি নিয়ে আলোচনা করা হয়? রোবট নিয়ে আলোচনা করা হয়। এখন একটা শাখায় রোবট নিয়ে আলোচনা করলে সে রোবটের তো মনে করো কি নকশা নির্মাণ, তারপরে কি প্রোগ্রামিং, নিয়ন্ত্রণ সবকিছু নিয়েই কিন্তু আলোচনা করবে, এটাই স্বাভাবিক। ওকে ভাই, তাহলে কম্পিউটারের যে শাখায় রোবট নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? রোবোটিক্স বলা হয়। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে। ওকে, তাহলে রোবোটিক্স দেখো কোন কোন ক্ষেত্রে, রোবোটিক্স থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন কেমন ভাবে হতে পারে। দেখো রোবোটিক্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে রোবোটিক্স ব্যবহার হচ্ছে, শিল্প কারখানায় রোবোটিক্স ব্যবহার হচ্ছে, তারপর দেখো মহাকাশ গবেষণায় কি হচ্ছে? রোবোটিক্স ব্যবহার হচ্ছে, তারপর বিভিন্ন কি হচ্ছে সামরিক ক্ষেত্রে কিন্তু রোবোটিক্স ব্যবহার হচ্ছে, কৃত্রিম ক্ষেত্রে কিন্তু রোবোটিক্স ব্যবহার হচ্ছে, সামরিক। দেখো এখন এই যে আমরা কিন্তু অনেক সময় দেখতে পারি কি বিমান চলে কিন্তু বিমানের মধ্যে পাইলট নেই। ওকে ভাইয়া, গাড়ি চলে কিন্তু গাড়ির মধ্যে পাইলট নেই, কিন্তু আসলে কিন্তু পাইলট মানুষ নাই কিন্তু রোবট আছে। ওকে ভাইয়া, একটা কম্পিউটার দ্বারা কিন্তু কি করা হচ্ছে? ওটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত করা হচ্ছে। ওকে, তাহলে এই প্রশ্নটাই মনে রাখবো, তাহলে কম্পিউটারে যে শাখায় রোবট নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? রোবোটিক্স বলা হয়। ওকে, তাহলে রোবোটিক্স কিন্তু বিভিন্ন কাজেই ব্যবহার হতে পারে। যেমন রোবোটিক্স থেকে দেখো এমসিকিউ কেমন ভাবে হতে পারে। রোবোটিক্স কি কেবল কম্পিউটার গেম? নো, কম্পিউটার গেম তো রোবোটিক্স নয়। ওকে ভাইয়া, রোবট তৈরি ও নিয়ন্ত্রণের বিজ্ঞান। আচ্ছা দেখি, এটা হতে পারে। তারপর দেখো ইন্টারনেট প্রযুক্তি। নো, এটা হতে পারে। দেখি ডেটা সংরক্ষণ পদ্ধতি, এটা কিন্তু হতে পারে না, এটাও কিন্তু হতে পারে না। তাহলে দেখো রোবট তৈরি কি নিয়ন্ত্রণের বিজ্ঞান। এখন আমরা জানি কিন্তু রোবট যেখানে আলোচনা করা হয়, রোবটকে নিয়ে যে বিষয় যেইখানে আলোচনা করা হয় সেটাই হলো কি রোবোটিক্স। তাহলে রাইট অ্যান্সারটা হবে কি ভাই? বি নম্বর। তোমাদের কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ওকে, রাইট অ্যান্সার কি হবে তাহলে? বি নম্বর সবাই।
ওকে, রাইট আনসার তাহলে কি হবে সবাই একটু বলে দাও, বি নম্বর। ওকে, তারপরে দেখো, 2 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো রোবট কি, এটা কিন্তু রোবট, আসলে রোবট কি, এটা মানুষের মতো জীব নাকি সংরক্ষিত বা প্রোগ্রাম যন্ত্র নাকি কৃত্রিম যন্ত্র নাকি দেখো যান্ত্রিক খেলা? তাহলে দেখো এটা কিন্তু প্রাকৃতিক নাকি কৃত্রিম? ওকে ভাই, এটা কিন্তু কি কৃত্রিম, মানুষের তৈরি। ওকে ভাই, মানুষের তৈরি কি একটা যন্ত্র যেটা কি করতে পারে, অনেক 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 কাজ পরিচালনা করতে পারে, যেটা মানুষের দ্বারাও সম্ভব নয়। এখন তুমি বলতে পারো রাত দিন 24 ঘন্টা কি মানুষ দ্বারা থাকা সম্ভব? এটা কিন্তু সম্ভব নয়। কিন্তু দেখো বিভিন্ন ভালো ভালো গার্মেন্টসে বা বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠান, শিল্প কারখানায় কিন্তু কি হচ্ছে, রোবটের ব্যবহার হচ্ছে। ওকে ভাই, রোবট কিন্তু ব্যবহার করছে ভালো ভালো প্রতিষ্ঠানে। ওকে, দেখো রাত দিন 24 ঘন্টা কিন্তু রোবট দাঁড়িয়ে আছে। বা বিশেষ করে আমি বলতে পারি আমাদের বাসা সিরাজগঞ্জে কিন্তু এখন রোবটের ব্যবহার অনেক। কারণ তুমি বলতে পারো কেমন ভাবে, আগে দেখো তাঁত শিল্পের জন্য কিন্তু কি, তাঁতের জন্য সিরাজগঞ্জ বিখ্যাত। তাঁত, এই তাঁত আগে কিন্তু মানুষ কি করতো, একদিনে একটা লুঙ্গি কি করতো, একদিন একটা লুঙ্গি বানাতো। কিন্তু দেখো এখন এই যে প্রযুক্তির ছোঁয়া, রোবোটিক্সের ছোঁয়া এসে এখন কিন্তু কি একদিনে 120টা বা 50টা লুঙ্গি বানানো সম্ভব। কে বানাচ্ছে? মানুষ না, এটা কিন্তু রোবট দ্বারা। এখন রোবট কিন্তু কি করতেছে, হাত টানছে। মানুষ কিন্তু যখন মানুষ দ্বারা কাজ করছে, মানুষ কিন্তু হাত টানছে 1 ঘন্টা টানে, আবার কিন্তু 10 মিনিট রেস্ট নিতে হয়। রোবটের ক্ষেত্রে কিন্তু তা নয়। ওকে ভাইয়া, তারা কি হবে, এটা কিন্তু কি কৃত্রিম বা প্রাকৃতিক জিনিস। তারপরে দেখো নিচের কোনটি ক্ষেত্রে রোবটের বেশি ব্যবহার হয়? দেখো শিল্প উৎপাদন নাকি হাতের লেখা, ডাক ব্যবস্থা নাকি চিঠি লেখা? তাহলে 100% কিন্তু ভাই কি শিল্প উৎপাদন নাকি হাতের লেখা, ডাক ব্যবস্থা নাকি চিঠি লেখায়? তাহলে শিল্প উৎপাদন। ওকে ভাইয়া, প্রশ্ন কিন্তু হতে পারে, সবাই একটু লিখে দাও, এই নম্বর। ওকে, সবাই একটু লিখে দাও এই নম্বর। তারপরে সার্জারি রোবট কোন ক্ষেত্রে ব্যবহার হয়? সার্জারি রোবট, এখন রোবট দিয়ে কিন্তু আমরা কি করতেছি, সার্জারি করছি। তাহলে সার্জারি রোবট কি ক্ষেত্রে? চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে ভাইয়া, এই প্রশ্ন কিন্তু হতে পারে, এমন ভাবে প্রশ্ন কিন্তু হতে পারে। ওকে, এমন ভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। তারপরে 5 নম্বর দেখো, রোবটকে কাজে করায় নির্দেশ দেয় কে? সুন্দর একটা প্রশ্ন। ওকে ভাইয়া, রোবটকে নির্দেশ করায়, কাজ করার নির্দেশ দেয় কে? আচ্ছা, আমরা জানলাম রোবটকে মানুষ বানাইছে। ওকে ভাইয়া, রোবটকে বানাইছে, মানুষ বানাইছে, আমি মানলাম রোবট মানুষ বানাইছে, কিন্তু রোবটকে আসলে কে দেয়? এখন এটা কি বিদ্যুৎ দেয় নাকি স্কেল দেয় নাকি প্রোগ্রাম বা কন্ট্রোল সিস্টেম দেয় নাকি মোটর দেয়? ওকে, 100% মনে রাখবে কে ভাইয়া, প্রোগ্রাম বা কন্ট্রোল সিস্টেম দেয়। ওকে ভাইয়া, তাহলে এই যে এখান থেকে যদি আমি কি করি, ওকে লেখা ওকে করি, তাহলে কিন্তু কম্পিউটার রোবট কি করবে, ওকে কাজ করে সম্পূর্ণ শেষ করে দিবে। রোবটকে যদি আমি বলি স্টপ, রোবট কিন্তু থেমে যাবে। ওকে ভাইয়া, রোবটকে যদি আমি বলি কি স্টপ, তাহলে কিন্তু রোবট থেমে যাবে। আবার কিন্তু রোবটকে যদি বলি স্টার্ট, তাহলে কিন্তু রোবট চলবে। তাহলে রাইট আনসার কি হবে, প্রোগ্রাম। ওকে ভাই, তারপর দেখো কায়ো সার্জারি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে কিন্তু তোমাদের সিকিউ প্রশ্ন হয় এন্ড এমসিকিউ প্রশ্ন হয়। ওকে ভাই, এটা থেকে কিন্তু তোমাদের সিকিউ প্রশ্ন হয় এন্ড এমসিকিউ প্রশ্ন হয়। এই জায়গা থেকে আমরা কিন্তু কি করব, এই জায়গা থেকে কিন্তু আমরা ভালোভাবে একটু কি করব, দেখাশোনা করবো। ওকে ভাই, দেখো বলা হয়েছে কি কায়ো সার্জারি। ওকে, কায়ো সার্জারি হলো, তো আমরা এক কথা মনে রাখবা, আমরা এক কথা মনে রাখবো কি কায়ো সার্জারি হলো শীতল চিকিৎসা পদ্ধতি। ওকে, এই সংক্ষিপ্ত নামটা শুধু একটু মনে রাখবো। কায়ো সার্জারিটা হলো কি, কায়ো সার্জারি হলো শীতল চিকিৎসা মাধ্যম, যেখানে মনে করো এমন ভাবে চিকিৎসা করা হয় দেখে সেখানে কোনো কাটা ফাটা ছেঁড়া ব্যতীতই কি করা হয়, চিকিৎসা করা হয়। এখন এই কায়ো সার্জারির ক্ষেত্রে কিন্তু সুবিধা কিছু অসুবিধা রয়েছে, আবার কিন্তু কিছু বিশ্বকর্মের সুবিধা অসুবিধাও রয়েছে। আবার কিন্তু কি আমরা পর্যায়ক্রমে যেগুলোই পড়বো সবই কিন্তু কি আছে, সুবিধা অসুবিধা সবই আছে। ওকে ভাই, এই জায়গা থেকে বলা যায় দেখো কায়ো সার্জারি হলো এমন একটি কি ভাইয়া শল্য চিকিৎসা পদ্ধতি যেখানে অন্যতম কম তাপমাত্রায়, ওকে ভাই, মাইনাস কত ডিগ্রি, 196 ডিগ্রি পর্যন্ত হতে পারে, কিন্তু -41 ডিগ্রি কিন্তু প্রযোজ্য। ওকে, -41 ডিগ্রি কি করে তাপমাত্রায় কি করে একটা চিকিৎসা পদ্ধতি চালু করা হয়, বা টিস্যু ধ্বংস করে, কি করে রোগীকৃত টিস্যু বা ক্ষতিকর টিস্যু ধ্বংস করে কি মাধ্যমে, শীতল চিকিৎসার মাধ্যমে, শীতলের মাধ্যমে। ওকে ভাই, ঠান্ডা জাতীয় কি করা এর মাধ্যমে। তাহলে দেখো এটা কিন্তু হতে পারে। ওকে ভাইয়া, এই জায়গায় মনে হয় সাধারণত দেখো ত্বকের যত্ন, ক্যান্সার কোষ। ওকে ভাইয়া, তাহলে কিন্তু হতে পারে কি কোষ, ক্যান্সার কোষ কিন্তু কি করতে পারে, সে ধ্বংস করতে পারে কে, তাহলে কি ভাইয়া এই কায়ো সার্জারির মাধ্যমে। ওকে ভাইয়া, তারপরে দেখো প্রলেপ। ওকে, এগুলো হতে পারে। তাহলে দেখো এই যে কায়ো সার্জারি থেকে কেমন ভাবে এমসিকিউ প্রশ্ন আসবে, কেমন ভাবে এমসিকিউ হবে, তোমরা কেমন ভাবে অ্যান্সার করবা, এটা কিন্তু আমাদের জানা অতি জরুরি। এখন দেখো বলা হয়েছে কায়ো সার্জারি কি, গরম তাপ দিয়ে অস্ত্রোপচার। নো, আমি তো বললাম না কায়ো সার্জারি হলো শীতল চিকিৎসা মাধ্যম, তাই কিন্তু এটা বাদ, এটা হবে না। ওকে ভাইয়া, এটা কি হবে, এটা কিন্তু হবে না। আবার বলা হয়েছে ঠান্ডা ব্যবহার করে টিস্যু ধ্বংসের চিকিৎসা। আচ্ছা, এটা হতে পারে।
আমি আগে ডাক দিলাম, হতে পারে। তাহলে রেডিওথেরাপি এটা কিন্তু হতে পারে না, কেমোথেরাপি এটাও কিন্তু হতে পারে না। তাহলে দেখো রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু লিখে দাও, বি নম্বর হবে। ওকে ভাইয়া, তাহলে বায়োমেট্রিক সরি ক্রায়োসার্জারিটা কি ভাইয়া, ঠান্ডা ব্যবহার করে টিস্যু ধ্বংসের চিকিৎসা। এখন বলা হয় আমি বলতে পারি ঠান্ডা তাপমাত্রায় কি করা, ঠান্ডা তাপমাত্রা দিয়ে উচ্চ মানে কঠিন চিকিৎসা করা। ওকে ভাইয়া, তো কঠিন রোগ কিন্তু টিস্যু ধ্বংস করা। ওকে ভাইয়া, এটা কিন্তু তুমি মনে রাখবা। তাহলে সবাই একটু লিখে দেওয়া হলো বি নম্বর। ওকে, তা সবাই একটু লিখে দাও বি নম্বর। তারপরে দেখো ক্রায়োসার্জারি প্রধানত কি ব্যবহার করা হয়, আমি কিন্তু বললাম ভাই ক্রায়োসার্জারি প্রধানত কি ব্যবহার করা হয়, লবণ ব্যবহার করা হয়, অ্যালকোহল ব্যবহার করা হয়, লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়। আমি মনে রাখবো কি ভাই, নাইট্রোজেন মানেই কি শীতল। ওকে ভাই, নাইট্রোজেন মানেই কি শীতল। তাহলে দেখো লিকুইড নাইট্রোজেন কিন্তু ব্যবহার করা হয় কোথায়, এই ক্রায়োসার্জারিতে। ওকে ভাই, তাহলে ক্রায়োসার্জারিতে কোথায় কি ব্যবহার করা হয়, প্রশ্ন কিন্তু হতে পারে। তাহলে মনে রাখবো কি ভাই, লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয় কোথায়, ক্রায়োসার্জারিতে। ওকে ভাই, এই প্রশ্নটা দয়া করে একটু মুখস্থ করে নেবেন। ওকে, তাহলে দয়া করে কি করব, আমরা এটা মুখস্থ করে নেব, ক্রায়োসার্জারি কোথায় ব্যবহার হয়, লিকুইড নাইট্রোজেন ব্যবহার হয়। ওকে, এই প্রশ্নটা কিন্তু হতে পারে। তারপরে 3 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সারটা দেখি। দেখো ক্রায়োসার্জারি কোন ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে, ক্রায়োসার্জারি কোন ক্ষেত্রে ব্যবহার হয়, আমরা তো শিখলাম চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা কিন্তু এতে পূর্বে পড়ে এসেছি ভাইয়া কি, ক্রায়োসার্জারি কিন্তু ত্বকের ক্ষেত্রে ব্যবহার হয়, আবার কিন্তু ক্যান্সারের কোষও ধ্বংস করে। কোন কোষ, রোগান্তরিত কোষ। ওকে ভাইয়া, রোগান্তরিত কোষ, ক্যান্সারের যে কোষগুলো ক্ষতিকর, সেই ক্ষতিকর কোষগুলো কিন্তু কে ধ্বংস করতে পারে, এই যে এই ক্রায়োসার্জারির মাধ্যমে কিন্তু ধ্বংস করা যায়। ওকে ভাইয়া, তাহলে এই প্রশ্ন কিন্তু এমন ভাবেও হতে পারে, তাহলে মনে রাখবো ক্রায়োসার্জারি কিন্তু এটা হতে পারে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন চলে যাবে, ক্রায়োসার্জারি সব থেকে পরিচিত বৈশিষ্ট্য কি। আচ্ছা, প্রত্যেক জীবনে মানুষের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গের সাথে আমরা পরিচিত, তেমনি মনে রাখবো কি ক্রায়োসার্জারি একটা চিকিৎসা মাধ্যম, যেটা কি কেমন, শীতল শীতল চিকিৎসা মাধ্যম। ওকে ভাইয়া, সেই শীতল চিকিৎসা মাধ্যমের কি আছে, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে বা গুণ আছে, তুমি বলতে পারো কি গুণ, আমি বললাম। ওকে ভাইয়া, গুণ। তাহলে দেখো খুব গরম ব্যবহার না, খুব গরম হয় না। তারপরে কি দেখো, রেডিয়েশন ব্যবহার হয় না, সার্জারির সময় ব্যথা অনুভব হয় না, আবার কি খুব ঠান্ডা ব্যবহার। এখন দেখো এইটাই কিন্তু আমরা মনে রাখতে হবে। ওকে ভাইয়া, এখন তোমরা একটু 4 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে দয়া করে বলে দিবা। ওকে ভাইয়া, 4 নম্বরে তোমরা একটু দয়া করে বলে দিবা। ওকে, ক্রায়োসার্জারি 4 নম্বরটা কি হবে। ওকে ভাইয়া, 4 নম্বরটা কি হবে, সবাই দয়া করে একটু কি করবেন, একটু বলে দিবেন। তাহলে দেখো ক্রায়োসার্জারি কিন্তু খুব ঠান্ডা কি করব, খুব ঠান্ডা ব্যবহার করা হবে। ওকে ভাই, শীতল চিকিৎসা বলতে পারে সেটা খুব ঠান্ডার ব্যবহার, তাহলে শীতল খুব ঠান্ডার কিন্তু ব্যবহার, এটা হবে রাইট অ্যান্সার কি হবে, বি নম্বর হবে। ওকে, 4-এর রাইট অ্যান্সারটা কি হবে, সবাই দয়া করে সবাই একটু বলে দাও 4-এর রাইট অ্যান্সারটা কি হবে। তাহলে 4-এর কিন্তু রাইট অ্যান্সারটা কি হবে, বি হবে। দেখো 5 নম্বরে আমরা চলে যাব। 5 নম্বরে বলা হয় যে ক্রায়োসার্জারিকে কে সম্পূর্ণ করে থাকে কে। আসলে ক্রায়োসার্জারিকে সম্পূর্ণ করে কে, কার্ডিয়ান সার্জারি, নিউরো সার্জারি, নাকি ডায়াগনস্টিক বা সার্জারি, অর্থোপেডিক সার্জারি। এখন ক্রায়োসার্জারিটা করে কে, এটাও কিন্তু সবই আমাদের একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে ভাইয়া, এটা কিন্তু হতে পারে। তাহলে ক্রায়োসার্জারি দেখো, তাহলে ক্রায়োসার্জারি করে থাকে কে, ডার্মাটোলজিস্ট সার্জারি। ওকে ভাইয়া, সার্জন, তাহলে ডার্মাটোলজিস্ট সার্জন, যে ডাক্তার ডার্মাটোলজিস্ট সেই কিন্তু ক্রায়োসার্জারি চিকিৎসা দিতে সক্ষম। ওকে ভাইয়া, যে ডার্মাটোলজিস্ট সে কিন্তু ক্রায়োসার্জারি কি চিকিৎসা দিতে সক্ষম, এই জিনিসটা কিন্তু আমার মনে রাখতে হবে। এখন আমি মনে রাখলাম এই ক্রায়োসার্জারি চিকিৎসা দেয় কোন ডক্টর, তাহলে মনে রাখবো ডার্মাটোলজিস্ট। ওকে, এই প্রশ্নটা কিন্তু হতে পারে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু তাহলে কি, এই প্রশ্ন কিন্তু হতে পারে। দেখো আমরা চলে যাব, আমরা বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দেব। ওকে, বিশ্বগ্রাম আসতে পারে, কিন্তু বিশ্বগ্রামের ইংলিশ কি, তাহলে কি বিশ্বগ্রামের ইংলিশ হলো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম, মনে রাখবো। তাহলে কি গ্লোবাল ভিলেজ শব্দের অর্থ কি, বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম হলো কি ভাইয়া, একটি ধারণা যেখানে বিশ্বের সব মানুষের, দেখো কি বলা হয়েছে, সব মানুষ, দেশ, তথ্য ও কি হয়েছে যোগাযোগ পদ্ধতির মাধ্যমে খুব ঘনিষ্ঠ বা সংযুক্ত। ওকে, বিশ্বকাপ হলো এমন একটা ধারণা যেটা দিয়েছেন মার্শাল ম্যাকলুহান, মনে রাখবো। কে দিয়েছেন, মার্শাল ম্যাকলুহান, তিনি কিন্তু বিশ্বকাপের ধারণা দিয়েছেন। তার বাসা কিন্তু কোথায়, কানাডার। ওকে ভাইয়া, কানাডা, তিনি একজন দার্শনিক এবং গণিতবিদ ছিলেন, এটা মনে রাখবো। তাহলে দেখো আমাদের কিন্তু যখন আমরা পেইড, আমরা যখন কি করব, আমাদের থেকে তোমরা যখন পিডিএফ নিবা, ওকে, আমাদের কাছে সম্পূর্ণ পিডিএফ আছে। যখন পিডিএফ সম্পর্কে কিন্তু এই শুধু 5টা এমসিকিউ নয়, এখানে কিন্তু 50টা করে এমসিকিউ আছে প্রত্যেকটা বিষয় থেকে, কেমন হয় প্রশ্ন হয় বা বিগত সালে কোন প্রশ্ন আসছে। ওকে ভাই, এই জন্যই কিন্তু তোমাদের কি করতে হবে, আমাদের সাথে সব সময় যোগাযোগ রাখতে হবে। তোমাদের এসএসসি পরীক্ষা ভালো করলেই কি হবে, অ্যাডমিশনে ভালো করতে পারবা। ওকে ভাই,
তাহলে এই জায়গা থেকে মনে রাখতে হবে, দেখো বিশ্বগ্রাম, আমি একটা কথাই মনে রাখবো, অল পৃথিবীটা একটা কি গ্রামে, অল পৃথিবী একটা গ্রাম, যেটাকে তুলনা করেছেন কে, মার্শাল ম্যাকলুহান। এই কথাটা কিন্তু আমি মনে রাখবো। মার্শাল ম্যাকলুহান অল বিশ্বকে কি করছেন, একটা হাতের মুঠোর সাথে তুলনা করছেন, একটা গ্রামের সাথে তুলনা করা হয়েছে। এই জন্য বলা হয়েছে, দেখো বিশ্বগ্রাম হলো একটি ধারণা যেখানে বিশ্বের মানুষের সকল তথ্য কি হয়েছে, ঘনিষ্ঠভাবে সংযোগ করা যায়। কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। ওকে ভাইয়া, ইন্টারনেটের মাধ্যমে। তাহলে দেখো এই যে বিশ্বগ্রাম সম্পর্কে কিন্তু কি হতে পারে, আমাদের প্রশ্ন হতে পারে। বিশ্বগ্রামটা কি? দেখো বিশ্বগ্রাম হলো গ্রাম্য জীবন। বিশ্বগ্রাম তো গ্রাম্য জীবন আসলে নয়, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে বিশ্বগ্রাম কিন্তু গ্রাম্য জীবন নয়, প্রযুক্তির মাধ্যমে বিশ্বে সংযুক্ত হওয়া, তাহলে এটা কিন্তু সম্ভব। তাহলে বিশ্বগ্রাম দেখো প্রযুক্তির মাধ্যমে অল পৃথিবীকে কি করছি, আমি সংযোগ হয়েছি। অল পৃথিবীতে দেখো কোথায়, আফ্রিকায় কি হচ্ছে, আমি কিন্তু প্রযুক্তির মাধ্যমে সবকিছু জানতে পারছি। ওকে ভাইয়া, তাহলে প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমি ঘরে বসেই সবকিছু দেখতে পাচ্ছি। আমার ভাই মনে করো কোথায় থাকে, আমার ভাই ঢাকা থাকে, আমি থাকি গ্রামে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। আমি ঢাকার কথা বাদ দিলাম, আমার ভাই সৌদি থাকে, আমি সৌদি কিন্তু আমার ভাই কিন্তু দেখতে পাচ্ছি ঘরের মুঠে, মনে হচ্ছে আমার কি ভাই, ভাই আমার সামনেই বসে আছে। ওকে, তাহলে এটা কিসের মাধ্যমে? বিশ্বগ্রামের মাধ্যমে। ওকে, তারা মনে রাখবা, বিশ্বগ্রামের বলতে কি বোঝো, এটা বিশ্বগ্রাম হলো কি, প্রযুক্তি কি বিশ্বের সংযোগ করেছে। কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। ওকে, তারপরে বিশ্বগ্রামের ধারণাটার মূল কারণ কি? বিশ্বগ্রাম ধারণার মূল কারণটা কি? দেখো প্রযুক্তি ও যোগাযোগ, পরিবহন ব্যবস্থা, কেবল অর্থনীতি, প্রাকৃতিক সম্পদ। দেখো প্রাকৃতিক সম্পদ হবে না, কেবল অর্থনীতি কিন্তু হবে না, কি পরিবেশের ব্যবস্থা হবে না। তাহলে কি দেখো বিশ্বগ্রাম মানেই কি ভাইয়া, তথ্য ও প্রযুক্তির ব্যবহার উন্নত মান। ওকে, এই জিনিসটা তোমাদের কি করতে হবে, মনে পানে মুখস্থ করে নিতে হবে। তো ওকে, রাইট অ্যান্সারটা কি হবে, প্রযুক্তি ও কি ভাইয়া, যোগাযোগ। বিশ্বগ্রামের মূল ধারণা কি, মূল কারণ হলো প্রযুক্তি ও যোগাযোগ। যদি তোমার হাতে ফোন থাকে, স্মার্টফোন থাকে, তাহলে তুমি কি করতে পারবা, তুমি বিভিন্ন জায়গায় কি, বিভিন্ন কোন বাংলাদেশের খবর জানতে পারবা। এখন তোমার কাছে যদি সেই খবর জানার পদ্ধতি, যেমন তোমার কাছে যদি ডেটা না থাকে, ওকে ভাইয়া, তোমার কাছে যদি ডাটা না থাকে, তাহলে তুমি কি করবা, তুমি কি দেখতে পারবা না, তুমি কিন্তু দেখতে পারবা না। তাহলে আমাদের যদি চলি, আমরা সিস্টেম অনুযায়ী চলতে হবে। ওকে ভাইয়া, তার বিশ্বগ্রাম হলো কি, প্রযুক্তি ও যোগাযোগ, মানে তথ্য প্রযুক্তির কথা বলা হয়েছে, এটা মনে রাখবা। তারপর দেখো নিচের কোনটি বিশ্বগ্রামের উপাদান? ওকে, নিচের কোনটি, ইন্টারনেট, খেলার মাঠ, নদী, পাহাড়, এই তিনটা তো হবেই না। ওকে, তাহলে দেখো কোনটা হবে, তাহলে কিন্তু ইন্টারনেট হবে। এখন এটা তো প্রথম অধ্যায় তো ভাইয়া তোমাদের কি পড়া, প্রথমত তো জাস্ট বেসিক একটা বিষয়, যেটা তোমাদের রিডিং পড়া। কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে বা তৃতীয় অধ্যায় থেকে কিন্তু আমরা কি করব, ম্যাথ খেলবো। ওকে ভাই, ইনশাল্লাহ ম্যাথ আমরা কিভাবে জীবনেও যেভাবে শেখুন ইনশাল্লাহ শিখাইবো তোমাদের। কেমন ভাবে একটা ম্যাথ করলে, কেমন ভাবে এই ম্যাথ থেকে ওই ম্যাথে যাওয়া যায়, ইনশাল্লাহ একটা ক্লাস করলে তোমরা বুঝতে পারবা ম্যাথ কত ইজি, আইসিটির ম্যাথ কত ইজি। ইনশাল্লাহ তোমরা সাথে থাকো। ওকে, তাহলে দেখো নিচের কোনটি বিশ্বগ্রামের উপাদান? তাহলে বিশ্বগ্রাম কিন্তু উপাদান হলো, প্রধান উপাদান বা বাহক বলা হয় কাকে, ইন্টারনেটকে। ইন্টারনেট ছাড়া কিন্তু তুমি কি করতে পারবা না, বিশ্বগ্রাম ব্যবহার করতে পারবা না, বা বিশ্বের সবকিছু তোমার কাছে এক মুঠ হয়ে আসবে না। তাহলে মূল প্রেক্ষাপট বা মূল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয় কাকে ভাইয়া? তাহলে মনে রাখবো ইন্টারনেটকে। ওকে, তারপর দেখো বিশ্বগ্রামের ধারণা কার প্রবক্তা করেছেন? এখন দেখো এই যে আমি বললাম বিশ্বগ্রামের ধারণা কে দিয়েছেন, দেখো মার্শাল ম্যাকলুহান। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তাহলে বিশ্বগ্রামের ধারণা কে দিয়েছেন? মার্শাল ম্যাকলুহান। দয়া করে এই প্রশ্নটা কি করতে হবে, আমাদের মুখস্থ করে নিতে হবে। ওকে, তাহলে বিশ্বগ্রামের ধারণা কে দিয়েছেন? মার্শাল ম্যাকলুহান। দয়া করে মুখস্থ করে নিবা। তিনি কিন্তু কানাডার বিজ্ঞানী ছিলেন। হ্যাঁ, তার বাসা ছিলেন কোথায়? কানাডা, মনে রাখতে হবে। ওকে, তাহলে এই কথা কিন্তু আমরা পর্যায়ক্রমে তোমাদের যখন কি আমরা ম্যারাথন ক্লাস নেব, তখন একটা বিষয়ে একটা অধ্যায় নিয়ে আমরা A to Z বই হাতে নিয়ে আমরা কেমন ভাবে প্রশ্ন হতে পারে, কেমন ভাবে প্রশ্ন হয়, এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। ওকে ভাই, তোমরা সাথে থাকো, ইনশাআল্লাহ ক্লাস দেখতে থাকো, সবই আসবে ধীরে ধীরে। তারপর দেখো বিশ্বগ্রামের সুবিধা কি? এখন যে আমি বিশ্বগ্রাম ইউজ করি বা বিশ্বগ্রাম ব্যবহার করছি, এটা তো নির্দিষ্ট একটা কিছু সুবিধা আছে। এর সুবিধা কি? দেখো যোগাযোগের সহজ, নাকি দূরত্ব বেড়ে যায়, নাকি যোগাযোগের বন্ধ, নাকি তথ্য কম পাওয়া যায়। এখন দেখো যোগাযোগ কিন্তু দূরত্ব নয়, যোগাযোগ কিন্তু বন্ধ নয়, তথ্য কিন্তু কম পাওয়া যায় না। তথ্য তুমি যার সাথে যত তাড়াতাড়ি তুমি কথা বলবা, যত দূর কথা বলবা, যতক্ষণ কথা বলবা, তুমি কিন্তু তথ্যের ভান্ডার হয়ে যাবা। কি ভাই, তুমি তার কাছ থেকে তথ্য কি করবা, বিভিন্ন ভাবে জানতে পারবা। তাহলে বলা হয়েছে কি ভাই, তথ্য সহজ হয়। কি হয়? সহজ হয়। দেখো আমি ঘরে বসেই কি আফ্রিকাতে বা নাইজেরিয়াতে বা তানজানিয়াতে কি হচ্ছে, বা মনে করো কানাডাতে কি হচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে আমার জন্য কিন্তু কি তথ্য সহজ। ওকে ভাই, এটা কিন্তু জানতে পারবো। ওকে, তারপর দেখো বায়ো ইনফরমেটিক্স। ওকে ভাই, বায়ো ইনফরমেটিক্স সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবা, বায়ো ইনফরমেটিক্স। দেখো বায়ো ইনফরমেটিক্স হলো কি, হলো জীববিজ্ঞান বা তথ্য প্রযুক্তির একটি কি হয়েছে, একত্রিত হয়ে ডিএনএ, ওকে ভাই, বা রান
প্রক্রিয়া বিশ্লেষণে কি করে বিজ্ঞান। এখন মনে রাখবা দেখো জিনগত, যেটা হতে পারে কি জিনগত, বায়ো ইনফরমেটিক্স। তাহলে আমি কিন্তু যখন বায়োমেট্রিক্স পড়লাম, আমি কিন্তু যখন কি পড়লাম বায়োমেট্রিক্স পড়লাম, তখন কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখো, বায়োমেট্রিক্স মানে কি বায়োলজিক্যাল ডেটা আদান প্রদানের মাধ্যমে হলো কি বায়োমেট্রিক্স। এখন আমি শুধু একটা কথাই মনে রাখবো, বায়োলজিক্যাল ডেটা আদান প্রদানের প্রক্রিয়াকরণই হলো কি বায়ো ইনফরমেটিক্স। প্রক্রিয়াকরণ, আমি একটা জিনিস কি করলাম, আমি একটা ঘর সাজানো যাচ্ছি, আমি একটা ঘর সাজাতে যাচ্ছি, আগে কিন্তু কি করতে হবে, আমার এই পরিকল্পনার দরকার। ওকে ভাইয়া, আমার কি করতে হবে, পরিকল্পনাটা দরকার। তারপরে দেখো একটা ঘরে ওই জায়গায় কি রাখলে, ড্রেসিং টেবিল রাখলে ভালো হবে, ওই জায়গায় খাট রাখলে ভালো হবে, ওই জায়গায় চেয়ার রাখলে ভালো হবে। এই জিনিসটাই হলো কি ভাইয়া, এই যে একটা প্রসেসিং, এটাই হলো কি বায়ো ইনফরমেটিক্স। ওকে, তাহলে এই যে দেখো বায়ো ইনফরমেটিক্স কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, বা বা বায়ো ইনফরমেটিক্স থেকে কেমন ভাবে এমসিকিউ প্রশ্ন হয়, যেটা দেখো বায়োমেট্রিক্স। দেখো বায়ো ইনফরমেটিক্স কি, কম্পিউটারে প্রোগ্রামিং। ওকে, জীববিজ্ঞানের তথ্য প্রযুক্তি সংগ্রহ বিজ্ঞান, রোবোটিক্স নাকি কি, তাহলে কম্পিউটারে কি ভাইয়া, তাহলে এরা কিন্তু জীববিজ্ঞানের তথ্য প্রযুক্তি সংরক্ষণ বিজ্ঞান, এটা মনে রাখবা। এটা কিন্তু কি, আমি কি একটা কিন্তু মাধ্যমে কিন্তু সবকিছু কি করতে পারি, রাখতে পারি বা প্রসেস করতে পারি। ওকে, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তারপর 2 নম্বর দেখো বায়ো ইনফরমেটিক্স কোন ক্ষেত্রে ব্যবহার হয়, দেখো ডিএনএ বিশ্লেষণ। ওকে ভাইয়া, তাহলে দেখো এই যে যখন আমি কি করব, ডিএনএ বিশ্লেষণ করব। এখন বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স হলো কি ভাইয়া, এই ডিএনএ আদান প্রদান করুন। ওকে ভাইয়া, বায়োমেট্রিক্স হলো কি, এই ডিএনএ তুমি যে মনে করো কি, এই যে মনে করো তোমার কি করলো, একটা কেবল তোমার একটা সাপ দিলা, এই সাপটাকে কি করলো আমি নিলাম, আমি ইনপুট হলে কিন্তু কি হবে, মনে করো কি করলাম, আমার রাইট হলো, তাহলে টিক উঠলো। ওকে ভাইয়া, কিন্তু রাইট হলো না, তাহলে কিন্তু নো সার্ভিস নাকি বা কস লেখা উঠবে। এখন এই জিনিসটা প্রক্রিয়াকরণ বা বিশ্লেষণ করবে কে, এই বিশ্লেষণ করবে কিন্তু বায়ো ইনফরমেটিক্স। ওকে ভাই, এই প্রশ্ন কিন্তু এমন ভাবে হতে পারে। তাহলে রাইট অ্যান্সার কি হবে, ডিএনএ বিশ্লেষণ। ওকে, এটা কিন্তু হতে পারে। তারপর দেখো 2 নম্বর বায়ো ইনফরমেটিক্সের প্রধান উপাদান কি, তাহলে দেখো বায়ো ইনফরমেটিক্সের প্রধান উপাদান কি, সফটওয়্যার ও ডেটা, মোটর, তারপর লিকুইড নাইট্রোজেন। দেখো তাহলে কিন্তু এটা কি ভাই, লিকুইড নাইট্রোজেন হবে। ওকে, রাইট অ্যান্সার কি হবে, লিকুইড নাইট্রোজেন। দয়া করে কি করতে হবে, আমার মুখস্থ করে নিতে হবে। ওকে ভাইয়া, তারপর দেখো বায়ো ইনফরমেটিক্সের সাহায্যে কি করা যায়, জিনের বৈশিষ্ট্য বিশ্লেষণ করা যায়। তারপরে দেখো কি হয়েছে, হাড় ভাঙা চিকিৎসা করা যায়, চোখের অস্ত্রোপচার করা যায়, রোবট চালানো যায়। এখন বায়ো ইনফরমেটিক্স জিনের কি ভাই দেখো বৈশিষ্ট্য নির্ণয় করা যায়। এখন দেখো একটা গাছ, ওকে, তাহলে মনে রাখো একটা গাছ কেমন ভাবে হবে, কত বড় হবে, এটা কিন্তু যাচাই বাছাই করতে পারবে কে, বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স এর মাধ্যমে কি করতে পারবো, আমি যাচাই বাছাই করতে পারবো। ওকে, তাহলে দেখো এটা কিন্তু আমাদের জানতে হবে। তারপর বায়োমেট্রিক্সের সবথেকে গুরুত্বপূর্ণ সুবিধা কি, দেখো দ্রুত বা সহজ বিশ্লেষণ, খালিদ মেডিং নাকি খেলা তৈরি, তারপর ভার্চুয়াল, তাহলে এটা কিন্তু রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভাইয়া কি, এ নম্বর। ওকে, রাইট অ্যান্সার কি হবে, দ্রুত ও সহজ বিশ্লেষণ। এখন বায়ো ইনফরমেটিক্স এর মাধ্যমে কিন্তু কি করতে পারবো, আমি একটা কঠিন বিশ্লেষণকেও কি করতে পারবো, সহজ করতে পারবো। ওকে ভাইয়া, কঠিন বিশ্লেষণকে কি করতে পারবো, আমি সহজ করতে পারবো। সেই জন্য বলা হয় বায়ো ইনফরমেটিক্স এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। ওকে ভাইয়া, বায়ো ইনফরমেটিক্স এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। তারপরে দেখো আমি আলোচনা করবো ভাইয়া কি, ন্যানো টেকনোলজি। ওকে, তারপরে আলোচনা করবো কি, ন্যানো টেকনোলজি। এই যে প্রথম অধ্যায় কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিছুই নেই, যে কটা নিয়ে আলোচনা করতেছি এই কটাই থেকেই কিন্তু সৃজনশীল বলো, এমসিকিউ বলো আর সিকিউ বলো, ওকে ভাইয়া আসবে। তাহলে দেখো ন্যানো টেকনোলজি হলো কি ভাইয়া, একটি ক্ষুদ্র প্রযুক্তি। ওকে ভাইয়া, যেটা 1 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত বা পদার্থ ও কি হতে পারে, দেখো উপকরণ তৈরির জন্য নিয়ন্ত্রিত বিজ্ঞান বা প্রযুক্তি। এখন একটা কথা মনে রাখবো, ন্যানো টেকনোলজি হতে পারে কত বড়, 1 থেকে 100 ন্যানোমিটার। ওকে ভাইয়া, 1 থেকে 100 ন্যানোমিটার, এইটা জিনিসটা কিন্তু আমার মনে রাখতে হবে। আর ন্যানো টেকনোলজি, এইটা আরেকটা কথা মনে রাখবো, ন্যানো টেকনোলজি শব্দের অর্থ হলো ক্ষুদ্র প্রযুক্তি। আমি একটা সিম্পলি একটা উদাহরণ দিই, দেখো আমার কলম। ওকে ভাই, তোমার হাতে কলম আছে। ওকে, তোমার হাতে কি আছে, কলম আছে। এই কলমটায় তুমি একবার একটা জিনিস ভাবো, এই কলমটাতে তুমি কি করলা, কলম দেখো এত বড় একটা কলম, সামনে দেখো একটা বাল্ব আছে কলমের। এই বাল্ব যদি ছোট্ট ক্ষুদ্র এটা যদি পড়ে যায় তাহলে কি হবে, এটা কিন্তু আর লেখে না। ওকে ভাই, এটা যদি পড়ে যায় তাহলে কি আর লেখে না। তাহলে এইটা হলো ক্ষুদ্র প্রযুক্তি কার, কলমের। কিন্তু এখানে মনে রাখবো ন্যানো টেকনোলজি হলো কি ভাইয়া, দেখো মনে রাখবো ন্যানো টেকনোলজি হলো ক্ষুদ্র প্রযুক্তি, যেটা সেটা কোথায় হতে পারে, কম্পিউটারের। ওকে ভাইয়া, বা তথ্য প্রযুক্তি। এটি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হতে পারে। ওকে ভাই, এটা কি হচ্ছে, ইলেকট্রিক সিস্টেম ক্ষেত্রে ব্যবহার হতে পারে, শক্তির ক্ষেত্রে ব্যবহার হতে পারে, পরিবেশের ক্ষেত্রে ব্যবহার হতে পারে, এটা কিন্তু ব্যবহার হতে পারে। এখন এই ন্যানো টেকনোলজি থেকে আমাদের কেমন ভাবে প্রশ্ন হয়, দেখো ন্যানো টেকনোলজি কি, এখন ন্যানো টেকনোলজি আমি বললাম কিন্তু ভাই ক্ষুদ্র প্রযুক্তি। ওকে ভাই, তাহলে রাইট আনসারটা কি হবে, ন্যানো টেকনোলজি কিন্তু ক্ষুদ্র প্রযুক্তি, এটা কিন্তু পরীক্ষাতে হবে। ওকে ভাই, তারপর দেখো 2 নম্বর ন্যানো টেকনোলজি কোন ক্ষেত্রে ব্যবহার হয়। ন্যানো টেকনোলজি কিন্তু আমি বললাম চিকিৎসা বা কি হয়েছে, ইলেকট্রিক কেন্দ্রিক, শুধুমাত্র কৃষি, শুধুমাত্র খাদ্য, শুধুমাত্র হবে না, ন্যানো টেকনোলজি কিন্তু সকল ক্ষেত্রে কি হবে, ব্যবহার হবে। তার রাইট অ্যান্সারটা কি হবে, এই নম্বর রাইট অ্যান্সারটা হবে। ওকে ভাইয়া,
রাইট অ্যান্সার কি হবে? এ নম্বর হবে। ন্যানো টেকনোলজি কত থেকে কত হতে পারে? আমি কিন্তু পড়ে এলাম ন্যানো টেকনোলজি 1 থেকে কি ভাইয়া 1 থেকে কিন্তু 100 ন্যানোমিটার। ওকে, মানে অতি ক্ষুদ্র। ওকে ভাইয়া, অতি ক্ষুদ্র। আমি একটা সিম্পলি আমি দেখো ফোন দিয়ে একটা উদাহরণ দিই। আমার ফোনে এত বড় একটা ফোন, যদি পাওয়ার বাটনটা অফ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ফোন অফ। ওকে, এটা হলো ন্যানো টেকনোলজি, ক্ষুদ্র প্রযুক্তি। ওকে ভাই, এটা কি করতে হবে? আমার মনে রাখতে হবে। ওকে, তারপরে ন্যানো টেকনোলজি দেখো উদাহরণ কোনটি হিসেবে বলা যায়? দেখো ন্যানো ওষুধ, তারপরে কি ট্র্যাক বলতি, তারপরে হলো হালকা বাতি, তাহলে এটা কিন্তু হতে পারে ন্যানো কি ভাইয়া? ন্যানো ওষুধ মানে ক্ষুদ্র ওষুধ। দেখো আমার মাথা ব্যথা হচ্ছে, ছোট্ট একটা ওষুধ খাচ্ছি, আমি কি করছি? সেটা যাচ্ছে। ন্যানো টেকনোলজির সুবিধা কি? এখন ছোট আকারে শক্তিশালী প্রযুক্তি। ন্যানো টেকনোলজির কি ভাইয়া সুবিধা হলো এটাই, ন্যানো টেকনোলজি শব্দের অর্থই হলো কি ভাইয়া? ছোট। ওকে, ন্যানো শব্দের অর্থ কি? ছোট। ছোট জিনিস দিয়ে কি করতে পারতেছি? দেখো শক্তিশালী প্রযুক্তির ব্যবহার করতে পারতেছি। ওকে ভাইয়া, আমার এত বড় একটা রাইফেল, ছোট্ট একটা কি ভারত যদি আমি টিপে দেই শেষ। ওকে, এটাই হলো ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি শব্দের অর্থ হলো মনে রাখবো কি? ক্ষুদ্র প্রযুক্তি। ওকে, তবে ভিডিও কনফারেন্সে দেখো, ভিডিও কনফারেন্স সম্পর্কে তোমরা সবাই কি জানো? ভিডিও কনফারেন্স হলো দেখো এমন একটি প্রযুক্তি যেখানে মানুষের দূরত্ব অবস্থানের ভিত্তিতেও কিন্তু দেখো সামনাসামনি কি করা যায়? ভিডিও কনফারেন্সের মধ্যে লাইভ আসা যায়। এটা হলো ভিডিও কনফারেন্সিং। ওকে ভাইয়া, তাহলে ভিডিও কনফারেন্সের কিন্তু ব্যবহার হতে পারে ব্যবসায়, চিকিৎসায়, সরকারি সভায় বা কি যোগাযোগের মাধ্যমে এই ভিডিও কনফারেন্সের কিন্তু ব্যবহার হতে পারে। এখন ভিডিও কনফারেন্সে দেখো, ভিডিও কনফারেন্সে কি? ভিডিও রেকর্ড করা দূর অবস্থান থেকে সরাসরি ভিডিও কলে, যেমন আমাদের কিন্তু সরকার বা আমাদের বিভিন্ন মনস্টেজ শো বা আমরা বিভিন্ন পর্যায়ে কিন্তু দেখতে পারি নেতাবর্গ মানুষ কি করে অনেক সময় আসতে পারে না, তারা কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে কি করা হচ্ছে? তোমাদের সাপোর্ট দিয়ে থাকে। আর সব থেকে বড় প্রমাণ হলো আমরা নিজেই। ওকে, সব থেকে বড় প্রমাণ কি? আমরা নিজেই। দেখো আমরা নিজে কি করি? ভিডিও কনফারেন্সের মাধ্যমে তোমাদের ক্লাস নিচ্ছি। ওকে ভাই, এটা হলো ভিডিও কনফারেন্স। কিন্তু তোমার কাছে মনে হচ্ছে তোমার সামনে বসে থেকে কি করছি? ক্লাস নিচ্ছি। এটা হলো ভিডিও কনফারেন্সের উদাহরণ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার বি হবে। ওকে ভাই, তারপরে দেখো ভিডিও কনফারেন্সের সুবিধা কি? সুবিধা হলো দূরত্ব কম, খরচ বাড়ায়, কষ্ট সময় নষ্ট করে, তারপরে কি তথ্য হারায়। তাহলে দেখো এটা কিন্তু কি ভাইয়া? দূরত্ব কম, তুমি কিন্তু দেখলেই 1 হাত বা 4 আঙ্গুল ফাঁক থেকেই আমাকে দেখতে পারতেছো। ওকে ভাইয়া, দূরত্ব কিন্তু কম। ওকে, তাহলে এই যে মনে রাখবো ভিডিও কনফারেন্সের সুবিধা কি? দূরত্ব কম, তুমি কিন্তু ঘরে বসেই আমাকে দেখতে পারছো। ওকে ভাই, ভিডিও কনফারেন্সে কোন প্রযুক্তি ব্যবহার হয়? তাহলে ইন্টারনেটের, তারপরে লিকুইড নাইট্রোজেন, ন্যানো টেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে ভিডিও কনফারেন্সে কিন্তু ভাইয়া কি ব্যবহার হয়? ইন্টারনেটের ব্যবহার হয়। ওকে, ভিডিও কনফারেন্সে কি ব্যবহার হয়? ইন্টারনেট ব্যবহার হয়। তোমার যদি ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু আমাকে দেখতে পারবা না বা এই ক্লাসটা দেখতে পারবা না। ওকে ভাইয়া, তাহলে এই জন্য বলা হয়েছে ভিডিও কনফারেন্সে কিভাবে কি করতে হয়? ইন্টারনেট প্রয়োজন। দেখো ভিডিও কনফারেন্সে কোন ক্ষেত্রে ব্যবহার হয়? দেখো ব্যবসা, শিক্ষা, সরাসরি, তারপরে কি সরকারি সেবা, এটা কিন্তু ভিডিও কনফারেন্সে ব্যবহার হতে পারে। আর শুধুমাত্র খেলায় হয় না, শুধুমাত্র যখন থাকবে সেটা কিন্তু হবে না। কৃষিকাজে ব্যবহার হয় না শুধুমাত্র, কৃষিকাজেও কিন্তু কি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয়। এখন দেখো আমার জমিতে পোকা লাগছে, পোকা নষ্ট করছে, তখন কিন্তু আমি যেতে আমাকে মনে করো এই পর্যন্ত আমার সামর্থ্য হয় নাই, আমি একটা ভালো যারা চিকিৎসা করে তাদের নিয়ে আসবো, তখন কি করছি? আমি কিন্তু ছবি তুলে নিয়ে যাই, ছবি তুলে তাদেরকে ডাক্তারকে দেখাচ্ছি, তখন কিন্তু ডাক্তার একটা ভালো কি দিয়ে দেয়, ওষুধ দিয়ে দেয় বা একটা সাপোর্টিভ দিয়ে দেয়, এটা করেন তাহলে ঠিক হবে, আমরা কিন্তু তখন ঠিক হয়। ওকে ভাই, এটা হলো ভিডিও কনফারেন্সিং। ওকে, তারপর ভিডিও কনফারেন্স সুবিধাজনক কেন? দ্রুত মানুষের সঙ্গে কি হয়? সহজ যোগাযোগ করা যায়, শুধু রেকর্ডিং করা যায়, ব্যথা কম লাগে। তারপর দেখো কি হচ্ছে? ডেটা সংরক্ষণ। তাহলে দেখো এই জায়গায় কি ধরে? দ্রুত মানুষের সঙ্গে কি হয়েছে? সহজে যোগাযোগ। তোমার এখন কি করতে হবে? সৌদি আরবের একটা নাগরিকের সাথে তোমার কি করতে হবে? মিট করতে হবে। ওকে ভাই, কমিট করতে হবে। তাহলে এই জায়গা থেকে তুমি যদি তার সাথে মিট করতে চাও, তোমার কি সৌদি আরবে যাওয়ার প্রয়োজন হচ্ছে? তখন কিন্তু প্রয়োজন হচ্ছে না ভাই। তখন কি করতে পারতেছি? আমি ঘরে বসেই কিন্তু কি করতে পারতেছি? ওই সৌদির নাগরিককে বলি, আর কাতারের নাগরিক বলি, আর কুয়েতের নাগরিককে বলি, আমি কিন্তু ঘরে বসেই তার সাথে সামনাসামনি কথা বলতে পারতেছি। ওকে ভাই, সেটাই হলো কি করে? তাহলে এটা কিন্তু দ্রুতবর্তী কি হচ্ছে? মানুষের সাথে সহজ ভাষা শেখায় দেয় কে? ভিডিও কনফারেন্সিং। ওকে, তারপর দেখো অডিও কনফারেন্সিং। ওকে ভাই, বা আউটসোর্সিং, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আউটসোর্সিংটা কি? ওকে, আউটসোর্সিং হলো কোনো সংস্থা তার মূল কাজের কিছু অংশ বা সেবা জন্য সংস্থা বা বার্ড পার্টিতে দেয়। ওকে, এতে সংরক্ষণ খরচ কমে, দক্ষতা বৃদ্ধি করে এবং সময় বাঁচায়। সাধারণত উদাহরণ হিসেবে বলা যায়, দেখো কিভাবে? আইটি সার্ভে, ওকে, আইটি সাপোর্ট, হিসাব রক্ষণ। এখন এটা কি ভাইয়া? আউটসোর্সিং, হিসাব রক্ষণ। দেখো আমি একটা হিসাব করে রেখে দিয়েছি সারা জীবনের জন্য, এটা কিন্তু সারা জীবন রাখবে, কিন্তু কাগজ কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা থেকে দেখো কেমন হতে পারে? আউটসোর্সিং কি? তার নিজের সব কাজ নিজেই করা, নাকি কাজ বা সেবার অন্য সংরক্ষণ দেওয়া, নাকি ব্যবসা বন্ধ করা, নাকি নতুন কোম্পানি তৈরি করা? তাহলে সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। আউটসোর্সিংটা কি?
তাহলে দেখো এই জায়গা কিন্তু হতে পারে ভাইয়া আউটসোর্সিংটা কি, তাহলে আউটসোর্সিং কি ভাইয়া, দেখো কাজ বা সেবা অন্যর সাথে সে কি হয়েছে সংস্থা দেয়। এখন দেখো এই জায়গা থেকে কিন্তু এটা রাইট হতে পারে, এটা রাইট। ওকে ভাইয়া, কাজ বা সেবা অন্যের কি হয়েছে সংস্থাকে দেওয়া। আমি দেখো আমার কাজটা কি করতে পারি, আমি অন্য সংস্থার মাধ্যমে কি করতে, আমার একটা প্রজেক্টের কাছে, মনে করো আমার প্রজেক্টটা হলো ঢাকাতে কত নাগরিক আছে, ওকে ভাই কতজন মানুষ আছে, একটা কি করো, একটা একটা কি প্রজেক্টের কাজ করো। এখন এই কাজটা কিন্তু আমি না করে কি করছি, আমি 10টা মানুষের দ্বারা করাচ্ছি, তারা কিন্তু কি করতেছে, কাজ করতেছে। ওকে, পরে কিন্তু আমি তাদের থেকে কি নিচ্ছি, তথ্য নিয়ে দিচ্ছি। ওকে ভাই, এটাই হলো কি আউটসোর্সিং। তারপরে দেখো আউটসোর্সিং এর সুবিধা কি, খরচ কমানো, সময় নষ্ট করা, নাকি কাজ ধীরে করা, নাকি তথ্য হারানো। তারা কিন্তু এটা কিন্তু কি করে, খরচ কমায়। ওকে ভাইয়া, খরচ কি কমায়, এটা কিন্তু খরচ কমায়। একজন গেলে কিন্তু অনেক হবে, কিন্তু আমি দেখো 5জন একসাথে সেট করে দিচ্ছি, এটা কিন্তু খরচ কি করতেছে, কমতেছে। ওকে, তারপর দেখো কি হচ্ছে আউটসোর্সিং এ সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহার হয়, কোন ক্ষেত্রে হয়। এখন দেখো আইটি বা কি হচ্ছে গাছটা সার্জিতে গাছ লাগানো, রান্না বান্না করা, এটা কিন্তু আইটি। ওকে ভাই, আইটি মানে কি, জীবন তোমার একটা কি করা, তোমার একটা ডকুমেন্ট, তোমার একটা সাজানো গোছানো করা। ওকে ভাই, এটা কিন্তু হতে পারে। তারপর এটা কিন্তু তাহলে আমার কি করতে হবে, মনে রাখতে হবে। তারপর দেখো আউটসোর্সিং কিভাবে সংরক্ষণের সাহায্য করা যায়, তাহলে দক্ষতা বাড়াই। ওকে, আউটসোর্সিং তোমার দক্ষতা যত বাড়বে তুমি টাকা উপার্জন তত করতে পারবা, কারণ তুমি জরিপের কাজ তুমি তত বেশি করতে পারবা। ওকে ভাই, এখন বলা যায় ইয়াং মানুষের থেকে যারা মুরব্বী তারা কিন্তু কাজ কি ধীর গতিতে করে। ইয়াং মানুষ যদি যদি তুমি একটা রিক্সা চালাতে দাও, ওরা কি করবে, অতি দ্রুত কিন্তু তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাবে। কিন্তু একটা মুরব্বী মানুষের রিক্সায় উঠছে তুমি, তোমাকে কিন্তু অত সহজে সে নিয়ে যেতে পারবে না, নিয়ে গেলেও 5-10 মিনিট দেরি হবে। এটাই যারাই আউটসোর্সিং এর দক্ষতা কি করতে হবে, যত দক্ষতা বাড়বে তোমার কিন্তু কি হবে, তোমার সুবিধাও তত বাড়বে। দয়া করে তোমরা কি করলা, আমরা এই যে আজকে তোমাদের কিন্তু প্রথম অধ্যায় আইসিটি প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করলাম। এটা হলো বেসিক বিষয়। ওকে ভাই, বেসিক একটা আলোচনা, যখন আমরা ম্যাথ আসবো তখন বুঝতে পারবো আলোচনা কি। ওকে ভাই, কেমন ভাবে কত সহজে ম্যাথ করা যায়। তোমরা কি দয়া করে ক্লাসগুলো ভালোভাবে করো, ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে থাকো, ইনশাল্লাহ ভালো লাগবে। আমাদের বিগত ব্যাচে যারা পেইড ব্যাচে ছিল তাদের থেকেও তোমরা শুনতে পারো আমাদের ক্লাসটা কেমন লাগে, বা আমাদের ক্লাসের থেকে প্রশ্ন কেমন আসে। ওকে ভাইয়া, তোমরা ফ্রি ক্লাস করছো, করো, আলহামদুলিল্লাহ, তোমরা ভালো কিছু করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।